তো আমাদের নেক্সট টপিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ প্রাবল্য। তো আমরা প্রথমে তড়িৎ ক্ষেত্র জিনিসটা একটু দেখে নিব। তড়িৎ ক্ষেত্রটা কি? তো প্রথমে এটা তড়িৎ ক্ষেত্রটা দুইটা চার্জের ভিতরে যে কুলম্বের যে ফোর্সটা আছে সেই ফোর্সের ইন্টারাকশনটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তাহলে সেটা আমরা দেখি যে প্রথমে আমরা কি করছিলাম যে কুলম্বের ফোর্সের মাধ্যমে যেভাবে দেখছি যে এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এদের ভিতরে ইন্টারাকশনটা আমরা দেখাচ্ছিলাম কিভাবে এটা এটার উপর একটা বল প্রয়োগ করবে এদিক বরাবর, এটা এটার উপর এদিক বরাবর একটা বল প্রয়োগ করবে। তো এটাকে আমরা বলছিলাম কি কুলম্বের ফোর্স, একটা চার্জের সাথে কিভাবে ইন্টারেক্ট করে। অর্থাৎ চার্জ দুইটা যখন থাকবে তখন একটা কি করবে, তাদের সংযোগ সরলরেখা বরাবর একটা আরেকটার দিকে হয় আকর্ষণ নইলে বিকর্ষণ একটা বল প্রয়োগ করবে। কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখছি যে আমাদের সব চার্জ কিন্তু এরকম বিন্দু চার্জ ছিল না, এরকম কিছু চার্জ ডিস্ট্রিবিউশনও থাকে। যেমন এখানে অনেকগুলো চার্জ যদি থাকে তখন যদি আমাকে এখানে একটা ফোর্স বের করতে পারে তখন একভাবে বের করতে হবে, এখানে বললে আরেকভাবে বের করতে হবে, এখানে বললে আরেকভাবে বের করতে হবে। তো এত কিছু যাতে করতে না হয় সে কারণে আমরা আরেকটা কনসেপ্ট বের করছি, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা দেখছিলাম যে একটা চার্জ আরেকটা চার্জের উপরে বল প্রয়োগ করতেছে, এটাকে আমরা একটু ভিন্নভাবে দেখছি, দুইটা স্টেপে ভেঙে দেখছি। কি কি স্টেপ? যে প্রথমে আমরা বলছি যে যখনই আমরা এখানে একটা কিউ চার্জ রাখছি তখনই এটা এর চারিদিকে একটা ক্ষেত্র তৈরি করছে, যেই ক্ষেত্রের মধ্যে অন্য কোনো চার্জ আনলে সে এটার উপর বল প্রয়োগ করতে পারবে। এইভাবে আমাদের তড়িৎ ক্ষেত্রটাকে ডিফাইন করা হয়েছে। এই যে ক্ষেত্রটাকে আমরা মাত্র বললাম যে ক্ষেত্রের ভিতরে অন্য কোনো চার্জ আনলে সেটার উপর সে কি করতে পারবে, একটা বল প্রয়োগ করতে পারবে, সেই ক্ষেত্রটাকে আমরা বলবো এই চার্জের তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের ডেফিনিশনটা কি? ডেফিনেশন কার? তড়িৎ ক্ষেত্রের। আমরা ফিল্ড বলতেছি, FIELD। তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনটা কি? যে চারিদিকে যে অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে, যে অঞ্চলে অন্য চার্জের উপরে প্রভাব বিস্তার করতে পারে। প্রভাব বিস্তার করতে পারে সেই অঞ্চল। সেই অঞ্চল একটু খেয়াল রাখবো, এটা কিন্তু কি একটা জায়গা, এরিয়া। এর চারপাশে, এই চার্জের চারপাশে একটা এরিয়া, সেই এরিয়াটাকে আমরা কি বলবো? একটা তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা চার্জ আনলাম, এখন আমরা জানতে চাই কি এই তড়িৎ ক্ষেত্রের এই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে আমরা একটা চার্জকে রাখলাম, তাহলে সেটা কতটুকু বল অনুভব করবে। এই পয়েন্টে একটা চার্জ রাখলাম, সেটা কতটুকু বল অনুভব করবে। এই পয়েন্টে চার্জ রাখলাম, সেটা কতটুকু বল অনুভব করবে। তো যতটুকু বল সে অনুভব করবে সেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এগুলোর কয়েকটা নাম আছে, নামগুলো আমরা একটু লিখি। যে ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, অনেক সময় নর্মালি তড়িৎ ক্ষেত্র বলতে এটাকেই বোঝানো হয়, ঠিক আছে? এইগুলো নিয়ে খুব বেশি কনফিউজ হবো না আশা করি। তড়িৎ ক্ষেত্র এই তিনটাকে আসলে কি তড়িৎ প্রাবল্যই বলা হয় মাঝে মাঝে। তো এই তিনটার ভিতরে যে কোনো একটা যদি থাকে তাহলে সেটাকে আমরা যাতে কি তড়িৎ প্রাবল্য হিসেবে ট্রিট করি মোটামুটি। বুঝতেই পারবো, এগুলা তেমন কঠিন হয় না আশা করি। আচ্ছা, এরপরে যে আমরা যে এখন আমাদের কি দরকার, যে বিভিন্ন বিন্দুতে তড়িতের প্রাবল্য গুলো, অর্থাৎ বিভিন্ন বিন্দুতে আমাদের বলের ইন্টেন্সিটিটা কতটুকু, বলের মাত্রাটা কতটুকু হবে সেটা আমরা জানতে চাই। তো সেটা করতে চাই আমরা একটা সমস্যা করবো, যে আমরা যে এখানে যদি আমরা মাপতে চাই, সাপোজ এখান থেকে এটা আর ডিস্টেন্সে আছে, আমরা এখানে মাপতে চাইতেছি যে এর উপর বল কত। তো সেটা কিন্তু এখন আমাদের একটু ঝামেলার ব্যাপারটা যেটা হবে যে এখানে শুধু কোথায় আনতেছি সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে না, কাকে আনতেছি সেটার উপরে ডিপেন্ড করবে। সাপোজ আমরা এখানে একটা 3 কুলম্বের চার্জ আনলাম, তখন যে পরিমাণ বল অনুভব করবে 4 কুলম্বের চার্জ আনলে কিন্তু সেম পরিমাণ বল অনুভব করবে না। কারণ আমরা এটি ইকুয়াল টু কি জানি, কে ইন্টু কিউ, কিউ1 বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। অর্থাৎ শুধু কোথায় আনতেছি সেটার উপর যেমন ডিপেন্ড করবে, কাকে আনতেছি সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। তো এখন আমরা একটা সমস্যায় পড়ে গেছি যে এখানে কাকে আনতেছি তার উপর আমাদের প্রাবল্য বা ইন্টেন্সিটিটা কতটুকু বল প্রয়োগ প্রযুক্ত হবে সেটা ডিপেন্ড করে ফেলতেছে। তো সেই কারণে আমরা এখানে কি ডেফিনিশন দিয়ে রাখছি কি, যে এক কুলম বা এটাকে আমরা কি বলতে পারি, একক আধান। আমরা ইন্টেন্সিটি মাপার জন্য কাকে আনবো, এক কুলম বা একক আধানকে আনবো, ঠিক আছে? তাহলে প্রাবল্যের সংখ্যাটা দেওয়া হয়েছে এখন এভাবে, যে একক আধানের উপর প্রযুক্ত বলকে আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো একটা হবে, বলকে বলে ওই বিন্দুর, যেই বিন্দুতে আনতেছি, যেহেতু আমরা দেখতেছি প্রত্যেকটা কি বিন্দুর উপরে ডিপেন্ড করবে, ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য।
অর্থাৎ কোথায় রাখতেছি সেটার উপর ডিপেন্ড করবে, আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে তড়িৎ প্রাবল্য। তাহলে প্রথমে কি ছিল, আমরা একটা ফিল্ড বের করছি, ফিল্ডের সংখ্যাটা দিচ্ছি এইভাবে। এরপরে ফিল্ডের বিভিন্ন বিন্দুতে আমরা কি প্রাবল্য মাপতে চাইছি। প্রাবল্য মাপতে গিয়ে সমস্যা করছি যে কাকে আনতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে, সেই কারণে সেটাকেও আমরা ডিফাইন করে দিচ্ছি যে 1 কুলম্ব বা একক আধানই আনবো আমরা। এখন এই 1 কুলম্ব আনতে গিয়ে আমরা একটা সমস্যায় পড়বো, সেটা হচ্ছে এই 1 কুলম্ব যে আধানটা আছে সেটা কিন্তু মোটামুটি বেশ বড় একটা আধান, বেশ বড় চার্জ। 1 কুলম্ব চার্জ আশা করি আমরা আমাদের সারা জীবনেও দেখি না, অনেকগুলো ইলেকট্রন লাগে এখানে। তো এতগুলো ইলেকট্রনকে আমরা আলাদাভাবে খুব একটা বেশি দেখি না। ইউজুয়ালি যেগুলো দেখি সেগুলো আমাদের প্রোটনের সাথে থাকে, অর্থাৎ নিউট্রাল আকারে থাকে। আলাদা ইলেকট্রন বা আলাদা প্রোটন এরকম আমরা খুব একটা বেশি দেখি না। 1 কুলম্ব তো অলরেডি অবশ্যই কখনোই দেখিনি। আচ্ছা, তো ইউজুয়ালি আমরা যেসব চার্জ নিয়ে কাজ করি সেগুলো 10⁻⁶, 10⁻⁴ এরকম রেঞ্জের হয়ে থাকে। তো 1 কুলম্ব এই যে বিশাল বড় একটা চার্জকে আমরা এখানে আনবো, তো পরবর্তীতে আমরা যখন একটা জিনিস পড়বো আবার সেটাকে আমরা বলবো তড়িৎ বলরেখা। তো বলরেখা পড়ার সময় আমরা দেখবো যে এখানে যদি একটা কিউ চার্জ থাকে, সেটার পাশে যখন আমরা এখানে আরেকটা কিউ চার্জ আনবো, তখন দুইজনের ফিল্ড কিন্তু আর সেম থাকবে না। এটার আগে যেরকম ফিল্ড ছিল এটাকে আনার পর কিন্তু ফিল্ডটা একই থাকবে না, এটার ফিল্ডটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা যখন এরকম বড় একটা চার্জকে এটার কাছে আনতেছি, তখন আমরা কিন্তু এটার ফিল্ডটাকে ডিস্টার্ব করে ফেলতেছি, তখন আমরা আর এটার ফিল্ডকে ওভাবে মাপতে পারবো না। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করবো, আমরা আর 1 কুলম্ব চার্জ আনতে পারবো না, আমরা খুবই ছোট একটা চার্জ আনতে হবে, যে এই চার্জটা এতই ছোট যে সেটা নিজের কোনো কি করতে পারবে না, ফিল্ড জেনারেট করতে পারবে না, নিজের কোনো তড়িৎক্ষেত্র তৈরি করবে না। হ্যাঁ, কনভেনশনাল ধরে নিব আমরা। আমরা লিখতেছি যে আমরা কি করবো এখন, কিউ নট নামের ছোট চার্জ আনবো, আর এটাকে আমরা বলবো আমাদের টেস্ট চার্জ। এটার বাংলা নাম মনে কি পরখ চার্জ নাকি জানি বলে একটা। আচ্ছা, টেস্ট চার্জ। তাহলে কিউ নট নামের একটা ছোট চার্জ আনবো, যে চার্জটা কি করবে না, নিজের আশেপাশে কোনো ফিল্ড তৈরি করবে না, এরকম একটা চার্জকে আনবো। তাহলে আমরা দেখি যে এরকম একটা ক্ষেত্র তৈরি করছিল আমাদের, এখানে একটা প্লাস কিউ, বড় হাতের কিউ দিলাম, প্লাস কিউ এর আধানের একটা চার্জ আমাদের একটা ক্ষেত্র তৈরি করছে, সেখানে আমরা একটা ছোট কি আনছি, টেস্ট চার্জ আনছি কিউ নট। আচ্ছা, এখন আমরা এটার উপর প্রযুক্ত বল বের করি। এফ ইজ ইকুয়াল টু কি, কে ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এর উপর প্রযুক্ত বলটা কত, কে কিউ নট ডিভাইড বাই আর স্কোয়ার। এটা কি তড়িৎ প্রাবল্য? এটা কিন্তু তড়িৎ প্রাবল্য না, কারণ তড়িৎ প্রাবল্য কি ছিল, একক আধানের উপর প্রযুক্ত বলটা। তাহলে এখন এইটার জন্য এখান থেকে যদি আমরা তড়িৎ প্রাবল্য বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ওই দিক নেমে যেতে হবে। তাহলে ওই দিক নেমে যাই, কিউ নট এর জন্য আমরা কতটুকু বল অনুভব করলাম, এফ। সুতরাং 1 কুলম্বের জন্য কতটুকু বল অনুভব করবো, এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে এই যে জিনিসটা বের হলো, এটাকে এখন থেকে আমরা কি তড়িৎ প্রাবল্য নামে জানবো। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি, এফ ডিভাইডেড বাই কিউ। আর এটাকে আমরা সহজে মনে রাখি হবে, এফ ইজ ইকুয়াল টু কিউ। তাহলে এটা হচ্ছে এখন আমাদের ফর্মুলা, এফ ইজ ইকুয়াল টু কিউ। তো এই ফর্মুলাটা আসার পর আশা করি আমাদের জিনিসটা একটু ইজিয়ার হয়ে যাবে, যে তড়িৎ প্রাবল্যটা আমাদের কেন দরকার আসলে। তড়িৎ প্রাবল্য আমাদের জন্য ইজিয়ার হয়ে গেছে এই কারণে যে এখন যদি আমরা শুধুমাত্র কোন একটা চার্জ দেখি, সেই চার্জের আশেপাশে তড়িৎ ক্ষেত্রটা আমরা বের করতে পারবো, সেগুলোর বিভিন্ন বই আমরা দেখবো। তড়িৎ ক্ষেত্রটা আমরা বের করতে পারলাম, এখন আমরা তাদেরকে যে কোনো একটা বিন্দুতে একটা চার্জ রাখলো, আমরা সাথে সাথে বলে দিতে পারবো তার উপরে বল কত। অর্থাৎ এখন আমরা কি করবো, আগে একটা চার্জ দেখলে তার আশেপাশে তড়িৎ ক্ষেত্র কি তৈরি হইতেছে সেটা বের করে নিব। বের করার পর এখন যদি আমাকে যে কোনো পয়েন্টে বল বের করতে বলে, আমি কি করবো, যার সাথে যাকে আনতেছি তাকে জাস্ট গুণ করে দিব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটু পরিচয়গুলো লিখে রাখি, এই পরিচয়গুলো মাঝে মাঝে একটু ভুল হয়। এই যে কিউ, এই কিউটা হয়েছে যাকে আনা হয়েছে বা টেস্ট করছি, যাকে দ্বারা টেস্ট চার্জ, এটা যাকে আনা হয়েছে, যে ক্ষেত্র তৈরি করছে সে কিন্তু কয়টা আলাদা, যাকে আনা হয়েছে সেটা হচ্ছে এই কিউ, ঠিক আছে। যে ক্ষেত্র তৈরি করছে তার মাধ্যমে আমরা কি বের করবো, এই ইটা বের করবো। ই এর এক্সপ্রেশনে ও থাকবে, কিন্তু এফ এর এক্সপ্রেশনে এ থাকবে না, থাকবে কি কিউ, ছোটতে কিউ, যাকে আনা হয়েছে সে থাকবে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউটেড চার্জ আর বিন্দু চার্জ এগুলোর জন্য বিভিন্ন ক্ষেত্রে কি বের করা, ওই তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য বা এটাকে বের করে রাখা, ঠিক আছে। তাহলে এখন আমরা এগুলো কয়েকটা বের করে রাখি। প্রথমে আমরা খুবই সহজ করে দেখি বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তো বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র এইটা খুব ইজি, আমরা সবাই পারি, অলরেডি আসলে করেই ফেলছি আমি এখানে। যে মনে করি এখানে একটা কিউ চার্জ, সেই কিউ চার্জটা কি করছে, তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি করছে, সেখানে আমরা কি করছি, এই কিউ নট মানে একটা ছোট্ট টেস্ট চার্জ আনলাম, কিউ নট, ঠিক আছে। তাহলে সেটার উপর বল কত। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র বের করার বইটা আমি বলে দিই। প্রথমে এটার জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করব। সেটা হচ্ছে যে ছোট টেস্ট চার্জ আনবো,
টেস্ট চার্জের উপর বল নির্ণয় করব। আর 2 নম্বর স্টেপ হয়েছে বলকে টেস্ট চার্জ দিয়ে ভাগ করব। ঠিক আছে, বল ডিভাইডেড বাই টেস্ট চার্জ। এই দুটা কাজ করলে কি আমাদের মোটামুটি তড়িৎ ক্ষেত্র বের করা হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, প্রথমে এখন এই দুটার ভিতরে বল বের করবো। মনে করি এই দুটা আর ডিস্টেন্স আছে, তো আর ডিস্টেন্সে থাকলে আমাদের বলটা কি আসবে, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ নট ডিভাইড বাই আর স্কোয়ার। সুতরাং আমাদের ই সমান কি আসবে, এটাকে আমাদের কি করতে হবে, কিউ নট দ্বারা ভাগ করতে হবে। তাহলে কে কিউ নট ডিভাইড বাই আর স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে কি দ্বারা, কিউ নট দ্বারা। তো ভাগ করলে এটা কাটাকাটি চলে যাবে, থাকবে কি কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে ই এর যে এক্সপ্রেশনটা দাঁড়ালো সেটা আসলো কি, ই ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটাই কি আমাদের যে কোনো একটা বিন্দু চার্জের জন্য আর দূরত্বে তড়িৎ প্রাবল্যটা কত। এখন যদি আমরা বল বের করতে যাই, জাস্ট কি করতে হবে, কিউ দ্বারা গুণ করে দিতে হবে। গুণ করলে বা আশা করি আগের ফোর্সের যে কুলম্বের সূত্র পাইছিলাম সেই কুলম্বের সূত্রটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে পরিচয়টা আমরা জানি রাখি, এখানে যে কিউটা আছে সেই কিউটা কিন্তু ক্ষেত্র তৈরিকারী চার্জ, যে চার্জটা ক্ষেত্র তৈরি করছে সেই চার্জটা ক্ষেত্র তৈরিকারী চার্জ। তো খেয়াল রাখবো আমরা যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেই ফিল্ডে কিন্তু যে ক্ষেত্র তৈরি করতে শুধু তার উপর ডিপেন্ড করতেছে, কারণ এখানে আমরা কি এককের জন্য কতটুকু হয় সেটা বের করে রাখছি। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের মোটামুটি তড়িৎ ক্ষেত্রের যে কনসেপ্টটা। এরপর আমাদের কাজ হয়েছে যে আমরা তো বিন্দু চার্জের জন্য অনেকগুলো কাজ করলাম, এরপরে ডিস্ট্রিবিউটেড চার্জের জন্য কয়েকটা দেখবো, অর্থাৎ সুষমভাবে একটা লাইন বা যে কোনো একটা তার সেটার উপরে চার্জ বর্ণিত আছে, সেগুলোর জন্য তড়িৎ ক্ষেত্র বিভিন্ন পয়েন্টে কিরকম হবে সেগুলো কয়েকটা দেখতে হবে। সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু কনসেপ্ট বিল্ড আপ করার জন্য একটু দরকার হয়। তো আমরা কয়েকটা দেখবো পরবর্তীতে। ঠিক আছে, একটা একটা করে যাই। আচ্ছা, তো প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সুষমভাবে বণ্টিত চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। মনে রাখতে হবে যে এখানে চার্জগুলো কি সুষমভাবে বণ্টিত আছে, অর্থাৎ প্রত্যেক জায়গায় সমান পরিমাণ চার্জ আছে। তো প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে চার্জিত তারের জন্য এর দৈর্ঘ্য বরাবর কোন বিন্দুতে চার্জ কোথায় থাকে। তো কি বুঝাইতেছে আসলে, যে আমাদের মনে করে এরকম একটা তার আছে, সেই তারের ভিতর কি সুষমভাবে চার্জ বণ্টিত আছে, প্লাস মাইনাস এটা তেমন একটা ব্যাপার না, সাপোজ সবগুলা প্লাসে নিলাম। ঠিক আছে, তো এই যে তারটা আছে সেই তারটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, অসীম তার না, দৈর্ঘ্য হচ্ছে একটা, দৈর্ঘ্য হচ্ছে এল। আর এটার ভিতর মোট চার্জের পরিমাণ কত, মোট চার্জের পরিমাণ সাপোজ কিউ। এখন আমরা জানতে চাইছি এই যে এটা থেকে এই যে এর দৈর্ঘ্য বরাবর এখান থেকে এই ডিস্টেন্স দূরত্বে সাপোজ একটা বিন্দু আছে পি, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত আমরা সেটা জানতে চাইতেছি। তাহলে সেটা জানবো কিভাবে, তো সেটার জন্য আমাদের বিন্দু চার্জের জন্য যে ফর্মুলাটা সেটা একটু মনে রাখতে হবে। বিন্দু চার্জের জন্য ফর্মুলাটা খুব ইজি। বিন্দু চার্জের জন্য ই কি ছিল, ই ছিল কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিন্তু এটা তো বিন্দু চার্জ না, তো সেটার জন্য আমরা কি করবো, আমরা ছোট্ট একটা চার্জ নিয়ে নিই এখান থেকে। হ্যাঁ, ছোট অল্প একটা এলিমেন্ট কেটে নিলাম। এই যে এতগুলো চার্জ আছে সেই এতগুলো চার্জের ভিতরে আমরা ছোট একটা এলিমেন্ট কেটে নিলাম। কতটুকু এলিমেন্ট, যে এতটুকু এলিমেন্ট কাটলাম, যে এই এলিমেন্টের ভিতরে আমাদের ডিকিউ পরিমাণ চার্জ আছে। ঠিক আছে, তাহলে এতগুলো চার্জ, সেই চার্জের থেকে আমরা ছোট্ট একটা জায়গা কেটে নিয়েছি যে জায়গাটা কি ডিকিউ পরিমাণ চার্জ রাখে। তো এই যে ডিকিউ পরিমাণ চার্জ নিলাম, যে জায়গাটা আমরা নিলাম সেটা এখান থেকে সাপোজ এক্স পরিমাণ দূরত্ব আছে, ই থেকে এক্স পরিমাণ দূরত্ব আছে। আর এই যে ডিকিউটা নিলাম এটার তো যে কোনো একটা দৈর্ঘ্য থাকবে, সাপোজ এই দৈর্ঘ্যটাকে আমরা ডিএক্স নাম দিলাম। তাহলে কি করলাম, পি বিন্দু থেকে এক্স দূরত্বে ডিএক্স দূরত্বের একটা এলিমেন্ট কেটে নিয়েছি, যে এলিমেন্টটাতে ডিকিউ পরিমাণ চার্জ আছে। আচ্ছা, তাহলে এই ডিকিউ কে আমরা বিন্দু চার্জ বলতে পারবো? অবশ্যই পারবো, বিন্দু চার্জ বলতে পারবো। কেন, কারণ এটা কি আমরা ডিকিউ পরিমাণ নিচ্ছি। হ্যাঁ, ডিকিউ জিনিসটা কিন্তু ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস, আমরা যখন ডিকিউ নিই এগুলো কিন্তু অনেক 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 সূত্র পরিমাণ বোঝায়। ঠিক আছে, ইনফিনিটি স্মল এরকম বুঝাই আমরা, মানে জিরোর পরে ইনফিনিট পরিমাণ জিরো আছে, তারপর একটা ওয়ান আছে, এই টাইপের এত পরিমাণ ছোট বোঝায়, তাই ওইটাকে আমরা চাইলে বিন্দু চার্জ বলতে পারবো। তো ওইটা যদি একটা বিন্দু চার্জ হয় তাহলে বিন্দু চার্জের জন্য আমরা কিন্তু ই বের করতে পারবো, কিন্তু এখানে কি পুরা ইটা আসবে, পুরা কিন্তু ই আসবে না, আসবে কি ছোট একটা ই। তো সেই ছোট ইটাকে আমরা কি বলতেছি, ডিই। সেই ডিইটা কি আসবে, কে ইন্টু ওই ছোট চার্জ ডিকিউ ডিভাইডেড বাই ওটুকের দূরত্ব কত, এক্স স্কোয়ার। এখন আমরা কি চাই, এখন আমরা চাই পুরা চার্জের ভিতরে কতটুকু, পুরা যে চার্জটুকু আছে এই যে ডিকিউর জন্য এতটুকু যদি হয় তাহলে পুরা চার্জের জন্য কতটুকু তড়িৎ ক্ষেত্র হবে সেটা বের করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে যে আইনস্টাইন বা নিউটন, মানে যারা আমাদের ক্যালকুলাস তৈরি করছে তারা বলে গেছে যে এটাকে ইন্টিগ্রেশন করলেই হবে। তো
তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেশন কি আসবে, ইন্টিগ্রেশন কে ডিকিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, তো এখন একটা ঝামেলা হয়ে গেছে, আমরা লিমিট এখনো দিব না। লিমিট আমরা কি যখন ইন্টিগ্রেশন করতে পারবো তখন আমরা লিমিট দিব, এর আগে না। হ্যাঁ, কারণ নইলে আমাদের লিমিটের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জগুলো আমরা ফিজিক্সে করতে চাই না, সেই কারণে আমরা কি করি লাস্টে লিমিটের ভ্যালুগুলো দিই। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে দেখবা আমরা কি থাকে এরকম এক্স স্কোয়ার 2x সাপোজ এরকম কিছু একটা আছে, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে না পারলে আমরা কি করি সাবস্টিটিউট করি, ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এরকম করে সাবস্টিটিউট করি। তো সাবস্টিটিউট যখন করি তখন আমাদের কি লিমিট গুলো চেঞ্জ করতে হয়। তো ফিজিক্সে আমরা ওই জিনিসটা করি না, আমরা করি কি আগে এটাকে ইন্টিগ্রেশনের ফর্মে নিয়ে আসি, তারপর দেখি ওই ইন্টিগ্রেশনে কি লিমিট বসাতে হবে সেই হিসাবে লিমিট গুলো বসাই। ঠিক আছে, যে ক্ষেত্রে পারা যায়, না পারা গেলে আমরা আগে থেকে লিমিট বসাই নি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে পারা যাবে। আর যেগুলো না পারা যাবে সেগুলো আশা করি তোমাদের দিবে না কখনো, এগুলোও দিবে না, তাও একটু কনসেপ্ট বিল্ড আপ করার জন্য আমরা দেখে নিতেছি। আচ্ছা, কে ইজ ইকুয়াল টু কি, তাহলে ডিকিউ বাই এক্স স্কোয়ার। আচ্ছা, কে তো কনস্ট্যান্ট, তাহলে কে যদি কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে আর এখানে কি থাকে ডিকিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখনই আমাদের সমস্যাটা হয়ে গেছে যে ডিকিউ আর এক্স এটা কিন্তু ইন্টিগ্রেট হবে না, এখানে যদি এক্স থাকতো তাহলে এটা ইন্টিগ্রেট হইতো। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে ডিকিউটা আছে ডিকিউটাকে একটু চেঞ্জ করে নেবো। কিভাবে চেঞ্জ করবো সেটার জন্য আমরা আরেকটা টার্ম ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব। ঠিক আছে, চার্জ ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব বলতে আমরা কি বুঝি, ঘনত্ব বলতে আমরা মেনলি বুঝতাম যে একক দৈর্ঘ্যের ভর কতটুকু। ঠিক আছে, একক আয়তনের ভর কতটুকু। তো সেখানে এখানে আমরা চার্জ ঘনত্ব বলতে বুঝবো যে একক দৈর্ঘ্যের চার্জ কতটুকু, একক দৈর্ঘ্যের চার্জ কতটুকু। তো সেটা কিভাবে বের করবো, সাপোজ এল দৈর্ঘ্যে চার্জ আছে কতটুকু, কিউ পরিমাণ, সুতরাং একক দৈর্ঘ্যে চার্জ থাকবে কতটুকু, কিউ বাই এল পরিমাণ। তো এটাকে একটা নতুন নাম দেয়, নামটা হচ্ছে আমাদের ল্যামডা। সেটাকে কি বলা হয়, লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটি, গাউসের ল পড়ার সময় মাঝে মাঝে ইউজ করে, তো তাই আমরা একটু জানি রাখি লিনিয়ার চার্জ ডেন্সিটি বা রৈখিক চার্জ ঘনত্ব, এরকম একটা জিনিস। খুব বেশি কঠিন না, আমরা মনে রাখবো কি একক দৈর্ঘ্যের চার্জ কত, সেটা হচ্ছে আমাদের ল্যামডা। ব্যাস এটুকুই। আচ্ছা, তো এই ল্যামডা সমান এখন আমরা কি বলতে পারবো, যে কোনো দৈর্ঘ্য যে কোনো চার্জ ডিভাইডেড বাই কতটুকু দৈর্ঘ্য বরাবর আছে সেটা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা যদি ভাই বলতে চাই যে ডিকিউ পরিমাণ, যে এই যে আমাদের ডিএক্স দৈর্ঘ্যটা জেনেছিলাম, ডিএক্স দৈর্ঘ্য আমাদের চার্জ আছে কতটুকু, ডিকিউ পরিমাণ, সুতরাং একক দৈর্ঘ্যে চার্জ আছে কতটুকু, ডিকিউ বাই ডিএক্স পরিমাণ। এটাই কিন্তু কি আমাদের ল্যামডা, আবার ল্যামডার ভ্যালু কিন্তু এটাও। ঠিক আছে, মানে যে কোনো একটা চার্জ ডিভাইডেড বাই কতটুকু জায়গা জুড়ে আছে সেটা দিলে আমরা কি ল্যামডাটা পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, এখান থেকে আমরা পাইতেছি যে ডিকিউ এটা সমান সমান কি ল্যামডা ইন্টু ডিএক্স। তো এখানে যদি ল্যামডার ভ্যালুটা বসে তাহলে আসবে কত, কিউ ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স। তাহলে এই যে কিউ ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স সেটাকে আমরা এখানে আবার ইনপুট করবো। ঠিক আছে, এটা কার ভ্যালু, ডিকিউ এর ভ্যালু। তাহলে এখানে যদি ইনপুট করি তাহলে কে আসে বাইরে, ওখানে বদলে বসবে কিউ ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এল, এখানে আসবে কি এক্স স্কোয়ার। এখন আমরা দেখি, আচ্ছা এগুলো বাইরে নিয়ে আসি, কিউ ডিভাইডেড বাই এল ইন্টিগ্রেশন, এখানে কি আছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, এখন আমরা আবার এটার দিকে তাকাই, যে এখানে আমাদের ইয়েটা আসে কি চেঞ্জ করতেছি কাকে, আমরা চেঞ্জ করতেছি কিন্তু এক্স কে, অর্থাৎ এক্স যে জিনিসটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতেছি। এই এক্সটা চেঞ্জ করে আমরা কাকে কভার করতে চাই, এই পুরো দৈর্ঘ্যটাকে কভার করতে চাই। তো পুরো দৈর্ঘ্য কভার করতে হলে আমাকে এক্স কে কিভাবে চেঞ্জ করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু সবচেয়ে লোয়েস্ট আমরা কোনটা নিতে পারি, এই পয়েন্টটা নেওয়ার জন্য আমার এক্স ইজ ইকুয়াল টু কত বসাইতে হবে, এ বসাইতে হবে। তাই আমরা লোয়ার লিমিটে কত বসাবো, এক্স ইজ ইকুয়াল টু এ বসাবো। তারপর দেখি পুরো দৈর্ঘ্য কভার করার জন্য আমাকে এক্স কে কতটুকু পর্যন্ত নিতে হবে, এক্স কে এখান থেকে শুরু করে একদম এল পর্যন্ত নিয়ে যেতে হবে। এল পর্যন্ত যদি আমি আসি তাহলে এখান থেকে এল প্লাস এ পরিমাণ দূরত্ব অতিক্রম করব, তাই আমরা আপার লিমিট নিব এ প্লাস এল। ঠিক আছে, তারপর এটা ইন্টিগ্রেশন আশা করি আমরা সবাই পারি, কে কিউ ডিভাইডেড বাই এল ইন্টু এটা ইন্টিগ্রেশনটা কি আসে -1/x, আর এখানে আসবে এ প্লাস এল। তারপরে এখানে একটু চেঞ্জ করে নিলে আশা করি পারবো আমরা এটা, এখানে কি আসবে 1/a - 1/a প্লাস এল, কে কিউ বাই এল ইন্টু 1/a - 1/a প্লাস এল, এভাবে রেখে দিলাম। তাহলে এটাই আসবে কি আমাদের একটা লিনিয়ার চার্জ ডেন্সিটির জন্য এখান থেকে এই দূরত্বে তড়িৎক্ষেত্র কত আসবে, সেই তড়িৎক্ষেত্রের ভ্যালু কত আসবে এটা। তো আশা করি বুঝতে পারতেছি, এগুলো মনে রাখা একটু কঠিন হবে, তো সেই কারণে আমরা এগুলো কখনো মনে রাখবো না। এগুলো যদি আমাদের পরীক্ষায় কখনো আসলে আমরা এভাবে যাতে একটু ডেরিভেশন করে আসি, তো সেই কারণে আমাদের ডেরিভেশন গুলো মাঝে মাঝে একটু একবার একটু প্র্যাকটিস করলে হবে। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আমি আবার বলতেছি এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, শুধু লিনিয়ার চার্জের জন্য যে অন্যরকম হয় সেটা দেখানোর জন্য আমরা শুধু এরকম কয়েকটা দেখবো। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের প্রথমটা, আমরা আরো 2টা বা 3টার মতন দেখবো। দেখার পরে আশা করি আমাদের কনসেপ্ট একটু বিল্ড আপ হয়ে যাবে যে কিভাবে করতে হয় এই জিনিসগুলো আসলেও। আচ্ছা, তাহলে এটা আশা করি বোঝা গেছে, আমরা দ্বিতীয়টাতে যাই।
আচ্ছা, তো এরপরে আমরা দেখতেছি যে বৃত্তাকার কুণ্ডলীর এক চতুর্থাংশের জন্য এর কেন্দ্রে আমাদের চৌম্বক ক্ষেত্র কত, তড়িৎ ক্ষেত্রটা কত হবে। তো সেটার জন্য আমরা এভাবে দেখি চিত্রটাকে নিয়ে আগে। আচ্ছা, তো এগুলো ডটেড লাইন আমাদের শুধুমাত্র এখানে কি আছে, এখানে চার্জ আছে এই কুণ্ডলীর এক চতুর্থাংশে। হ্যাঁ, এখানে এগুলো কিন্তু কোনো তার টান নেই, এগুলো আমি এমনি আসছে। তো এটা আমাদের এখানে যে কেন্দ্রটা আছে পি বিন্দু, এই পি বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রটা কত সেটা বের করতে বলছে। তো এটার যে রেডিয়াস সেটা আর এটার ভিতর আমাদের যে চার্জ সেটা হচ্ছে কিউ। আমাদেরকে এতটুকু দেওয়া আছে, এখন বলছে আমাদের কি এই কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রটা কত হবে। তো যেহেতু এটা কি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সেহেতু আমরা কি করবো, আবার এখান থেকে একটা এলিমেন্ট কেটে নিব। এই এলিমেন্টের ভিতর কতটুকু চার্জ আছে, সাপোজ ডি কি পরিমাণ চার্জ আছে, আর এই এলিমেন্টের যে প্রস্থ থাকবে একটা, সেই প্রস্থটাকে আমরা সাপোজ বলতেছি কত, ডিএল। ঠিক আছে, ডিএল বলতেছি। এখন এই এলিমেন্ট এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমরা সেই অ্যাঙ্গেলটা একটু ধরে নিতেছি। এখানে আমরা ইন্টিগ্রেশন আরেকটা উপায় দেখতেছি, যেখানে কি আমরা অ্যাঙ্গেল দ্বারা করি। একটু আগে আমরা দেখছি কি দৈর্ঘ্য দ্বারা কিভাবে করি। ঠিক আছে, তাহলে এটাকে থিটা ধরলাম, তাহলে এখান থেকে একটু যতটুকু উপরে গেলাম, সাপোজ ডি থিটা পরিমাণ আমরা উপরে গেছি। ঠিক আছে, জাস্ট এতটুকু উপরে গেলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, এটাকে ইন্ডিকেট করতে হবে। তাহলে আমরা আগে তড়িৎ ক্ষেত্রটা একটু দেখি, যে এই যে ছোট একটা এখানে ডিকি পরিমাণ চার্জ আছে, সেটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্রটা কোন দিক বরাবর হবে, এদিক বরাবর হবে। সেই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা কি বলতেছি, ডিই বলতেছি। এখন এখানে একটা প্রবলেম হবে আমাদের, আমরা কি দেখছি এরকম ডি গুলাকে সবগুলাকে যোগ করব, কিন্তু যেহেতু এটা ভেক্টর রাশি, যোগ করার সময় আমাদের ভেক্টরের কথা মাথায় রাখতে হবে। তাই প্রথম ডিটা যদি এখানে হয়, দ্বিতীয়তে আমরা যদি এই এলিমেন্টটা এখানে চুজ করি, সেই এলিমেন্টের জন্য ডিটা কিন্তু এদিক বরাবর হবে, তখন কিন্তু আমরা তাদেরকে সরাসরি আর অ্যাড করতে পারবো না। তো সেই কারণে আমরা কি করবো, এটাকে এভাবে না রাখি, এটাকে দুইটা উপাংশে ভাগ করে নিব। কোন দুইটা উপাংশে ভাগ করবো, এদিক বরাবর দুইটা উপাংশে ভাগ করবো। কিভাবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এটা ডি হলে এটা হবে কি আমাদের ডিই কস থিটা, আর এদিক বরাবর আসবে আমাদের ডিই সাইন থিটা। এখন একটু খেয়াল করে দেখো যে এখানে যদি আমরা একটা জিনিস, এখানে যদি আমরা একটা সাপোজ এখানে যদি এলিমেন্টটা নেই, এখানের এলিমেন্টের জন্য আমাদের তড়িৎ ক্ষেত্রটা কোন দিক বরাবর থাকবে, এদিক বরাবর। তড়িৎ ক্ষেত্রটা কোন দিক বরাবর থাকতেছে, এই এদিক বরাবর থাকতেছে। এই তড়িৎ ক্ষেত্রের এদিক বরাবর একটা উপাংশ থাকবে, আর এদিক বরাবর একটা উপাংশ থাকবে। তখন দেখো এই দুইটা কিন্তু আবার অ্যাড হয়ে যেতেছে, এই দুইটাও অ্যাড হয়ে যেতেছে। তাই এই ক্ষেত্রে আমরা এখন এটাকে আলাদাভাবে ইন্টিগ্রেট করতে পারবো, ভেক্টরের কথা মাথায় রাখি, এটাকেও আলাদাভাবে ইন্টিগ্রেট করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো, এটাকে বলবো আমাদের ডিই এর এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আর এটাকে বলবো আমাদের ডিই এর এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে এটা আলাদাভাবে বের করবো, এটা আলাদাভাবে বের করবো, তারপরে ভেক্টরের জন্য নিয়মে আমরা কি করবো, তাদেরকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে আমাদের এটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আমরা বের করি। তো বের করার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ প্রথমে আমরা এক্স অক্ষটা বের করতেছি। এক্স অক্ষে কি কি হয় সেটা আমরা দেখি আগে। তাহলে এক্স অক্ষে আমাদের এই জিনিসটা কি আসবে, এক্স অক্ষের ই এক্স, এটা আসবে আমাদের ইন্টিগ্রেশন অফ যতগুলো ছোট ছোট ডি কস থিটা আমরা পাবো, সেই কস থিটা গুলোর কি ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে ডিটা কি হবে, ডিটা আমরা বের করে নিই। এখানে এই যে ডিই সেটা সমান কি কে ইন্টু এই যে ডিটা তৈরি হয় সেটা কিন্তু একটা বিন্দু চার্জের জন্য, তাহলে বিন্দু চার্জের ফর্মুলা ভ্যালিড। তাহলে ডি কিউ ডিভাইডেড বাই কতটুকু দূরে আছে, এটা কি আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান দূরে আছে আর স্কয়ার। তাহলে ডি কিউ বাই আর স্কয়ার, এটাই কি আমাদের ডি। তাহলে ডি এখানে বসাই, কত আসে কে ডি কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টু কস থিটা। ওকে, তো এরপরে সমস্যাটা কি, এই যে আমাদের ডিকিউটা আছে, এই ডিকিউটা কিন্তু কস থিটার সাথে ইন্টিগ্রেট হবে না, কে আর আর স্কয়ার কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, এটাকে আরেকটু সিম্পলিফাই করে রাখি, কে ডিভাইডেড বাই আর স্কয়ার, আর এখান থেকে কি ডিকিউ ডিভাইডেড বাই ডিকিউ ইনটু কস থিটা। তাহলে এই যে ডিকিউটা কস থিটার সাথে ইন্টিগ্রেট হবে না, তাই আমাদের ডিকিউকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো একই রকম ভাবে আগে আমরা কি দেখছিলাম, লিনিয়ার চার্জ ডেনসিটি, অর্থাৎ ল্যাম্বডা ইকুয়াল টু কি ছিল, কতটুকু চার্জ আছে ডিভাইডেড বাই দৈর্ঘ্য কত। তাহলে দৈর্ঘ্য কত আসবে, দেখো পুরা যদি থাকতো তাহলে 2 পাই আর, তার যদি অর্ধেক করতাম তাহলে পাই আর। আচ্ছা, পুরা যদি করতাম তাহলে কত, 2 পাই আর। এখানে আছে কত, 4 ভাগের 1 ভাগ, তাহলে কাটাকাটি গেলে পাই আর ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আসবে কত, পাই আর ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 2 কিউ ডিভাইডেড বাই পাই আর। এটাই কি আমাদের ল্যাম্বডা। আচ্ছা, এই ছোট এতটুকু চার্জের জন্য কি আসবে, এতটুকুর জন্য আমাদের ল্যাম্বডা সমান সমান আসবে ওখানে কতটুকু চার্জ আছে, ডিকিউ ডিভাইডেড বাই তার দৈর্ঘ্য কতটুকু, ডিএল। তাহলে এখান থেকে আমরা ডিকিউ সমান সমান কি পাবো, ল্যাম্বডা ডিএল। আচ্ছা, ডিএলটা কি, আমরা মনে হয় এই সূত্রটা পড়ছি সবাই, যে এরকম যদি একটা ইয়া থাকে, কি বলে বৃত্তচাপ থাকে, সেই বৃত্তচাপ যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা ব্যাসার্ধ যদি আর হয়, আর এটা যদি আমাদের এস হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু কি আসে, আর থিটা আছে। এটা আশা করি আমরা পড়ছি। ঠিক সেম ভাবে এখানে দেখো যে এখানে কিন্তু একটা বৃত্তচাপ আছে, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, ডিএল। তাহলে ডিএল সমান সমান কি বলতে পারবো, কেন্দ্র উৎপন্ন কোণ ইন্টু ব্যাসার্ধ, তাহলে আর ডি থিটা। তাহলে এই জিনিসটা এখন আমরা যদি এখানে রিপ্লেস করি, তাহলে ডিকিউ সমান সমান আমরা কি পাইতেছি, ডিকিউ সমান সমান পাইতেছি আমরা আর ডি থিটা।
আর এখানে একটা অলরেডি ল্যামডা ছিল, তাহলে ডি কিউর বদলে এখন আমরা কি এই জিনিসটা রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি এখানে রিপ্লেস করি তাহলে থাকে কি কে ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কস থিটা, তারপরে এখানে কত আর ল্যামডা ডি থিটা। ঠিক আছে, তাহলে আর ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কি চার্জ ঘনত্ব, যেহেতু সুষমভাবে বন্টিত সব জায়গায় কি চার্জ ঘনত্ব সমান, তাহলে আর ল্যামডা যদি বাইরে আসে তাহলে এখানে কি থাকে কে ল্যামডা ডিভাইডেড বাই আর, একটা আর কাটাকাটি চলে যায়, এখানে থাকে কস থিটা ডি থিটা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিয়েছি থিটাকে ভ্যারি করবো, ভ্যারি করে কি কভার করবো, কিউ কে কভার করবো। ঠিক আছে, তাহলে থিটাকে ভ্যারি করে কিউ কে কভার করতে হলে কি করতে হবে, এই থিটার ভ্যালু 0 থেকে শুরু করে আমরা যদি 90 পর্যন্ত আনি তাহলে পুরোটুকু কভার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি বসাবো 0 থেকে π/2। তাহলে এখানে হচ্ছে কি কে ল্যামডা ওভার আর, আর কস থিটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি সাইন থিটা কত থেকে 0 থেকে π/2। তাহলে π/2 এর জন্য 1 আসবে, 0 এর জন্য তো 0 আসবে, তাহলে এটা কত আসবে কে ল্যামডা ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে কে ল্যামডা বাই আর এটা আমরা পাইলাম কিসের জন্য, শুধুমাত্র এক্স অক্ষের জন্য। তো একইভাবে একদম একইভাবে আমরা কি করব ওয়াই অক্ষেরটা করব। এটা আমি করতেছি না, আমি রেজাল্টটা তোমাদেরকে বলতেছি যে ই ওয়াই যেটা আছে এটা নিজের একটু বাসায় করে দেখবো, তাহলে প্র্যাকটিস হবে। ঠিক আছে, তাহলে ই ওয়াইটা সেটাও আসবে আমাদের কে ল্যামডা ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে দুইটার ভ্যালু একদম সেম আসবে। তাহলে আমাদের যে ই নেট আছে সেই ই নেটটা কি আসবে, ই নেটটা আসবে রুট ওভার ই এক্স এর স্কোয়ার প্লাস ই ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি ই নেটটা বের করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের যে নেট ভ্যালুটা আসবে সেটা আসবে কি ঠিক এটার মাঝখান বরাবর, এই দুইটার মাঝখান বরাবর। মাঝখান বরাবর কেন এই থিটাটা বের করলে দেখবা দুইটা একই আছে। আর কমন সেন্স দিয়ে বুঝা যায়, একজন এদিকে লাথি দিল একজন এদিকে লাথি দিল, দুইটা কি একদম সেম বলে দিলে মাঝখানে একদম ঠিক কি এদের মিড বরাবর যাবে। তো সেই কারণে আমি বলতেছিলাম কি এটা একদম মাঝখান বরাবর যাবে। তো এখান থেকে কি আমরা মানটা পেয়ে যাবো আর ঠিকভাবে তাদের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটা গেলে কি আমাদের বৃত্তাকার কুণ্ডলীর 1/4 জন্য এই কেন্দ্রে কি চৌম্বক ক্ষেত্র হবে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র বলতেছি তড়িৎ ক্ষেত্র হবে। তো সিমিলার উপায়ে এটাকে যদি আমরা অর্ধেক না করে পুরোটা নিতাম তাহলে বের করতে পারতাম। সেটা হচ্ছে আমাদের বাসার কাজ। ঠিক আছে, তাহলে বাসায় নিজেরা করার জন্য আমি একটা জিনিস দিতেছি, সেটা কোয়েশ্চেনটা লিখে দিতেছি, তোমরা এটা বাসায় ট্রাই করবে একটু। যে আমাদের এরকম একটা তার আছে, সে তারের এখানে আমাদের কি চার্জ ছড়ানো আছে, এরকম ভাবে চার্জ ছড়ানো আছে। কতটুকু চার্জ, কিউ পরিমাণ চার্জ ছড়ানো আছে। আর এটা কি এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রটা কত আসবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, কি পরিমাণ চার্জ আর এটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। তো এটার রেজাল্ট আসবে, এটার রেজাল্টটা একই আছে কে ল্যামডা ডিভাইডেড বাই আর। আর এই কে ল্যামডা আরটাই কিন্তু পুরোপুরি একদম নিচে বরাবর থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা একটু বের করে দেখবে এটা যে আমাদের ই নেট যেটা সেই নেটটাই আসবে এটা কে ল্যামডা বাই আর। ঠিক আছে, তো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখিও যে আমাদের ই এক্সটা যেটা থাকে এই এক্সটা কিন্তু আর হিসাব করতে হয় না, এক্সটা নিজে নিজে কাটাকাটি করে যায়, কাটাকাটি পড়ে যাবে। তো বাসায় একটু ট্রাই করে দেখবে এটা। ঠিক আছে, এরপরে আমরা অন্য একটা দিকে যাই। আচ্ছা, তো লাস্ট আরেকটা দেখি আমরা, এটার নামটা আর বলতেছি না, এটা মানে বুঝবা যে মনে করে এরকম একটা তার ছিল, আগে আমরা এরকম একটা তার নিয়েছিলাম কিন্তু সেই তারে কি করছিলাম এই পয়েন্ট অথবা এই পয়েন্টে তোর ক্ষেত্রে এরকম আসবে সেটা বের করছিলাম। এখন আমরা কি করলাম সেরকম একটা তারে নিছি, সেই তারটার দৈর্ঘ্য কতটুকু সেটা আসলে ম্যাটার করবে না। তো আমরা ধরলাম যে এল দৈর্ঘ্য আছে। ঠিক আছে, এল দৈর্ঘ্যের একটা তার আছে, সেই তারটা আচ্ছা দৈর্ঘ্য ম্যাটার করবে। এল দৈর্ঘ্যের একটা তার আছে, সেই তারটা আমরা সাপোজ এখান থেকে যে কোনো একটা পয়েন্ট আরবিটারি একটা পয়েন্ট নিলাম, সাপোজ এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টের এখান থেকে এ দূরত্বে আছে, এখান থেকে এই দূরত্বে একটা বিন্দু পি, এই বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রটা কত হবে সেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, তাহলে আরো একবার বলতেছি যে এরকম একটা তার আছে, সেই তার উপর সুষমভাবে কিউ পরিমাণ চার্জ বন্টিত আছে, সেই তারটার দৈর্ঘ্য কত এল। এখন আমরা সেটার থেকে যে কোনো সেই তারটা থেকে এই দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত সেটা বের করতে চাই। তো একই রকম ভাবে আমাদের কি করতে হবে, এখান থেকে একটা ছোট্ট এলিমেন্ট কেটে নিতে হবে। সাপোজ ডিকিউ পরিমাণ একটা, এই এলিমেন্টের ভিতর আমাদের যে পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে আমাদের ডিকিউ। ঠিক আছে, এই এলিমেন্টের ভিতর ডিকিউ পরিমাণ চার্জ আছে, এই এলিমেন্টের অবশ্যই একটা ইয়ে থাকবে, দৈর্ঘ্য থাকবে, সেই দৈর্ঘ্যটা সাপোজ ডি এক্স। আর এইটা আমাদের এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এক্স মিটার উপরে আছে। ঠিক আছে, এক্স মিটার উপরে আছে। এখান থেকে আমরা কি করলাম, এটাকে যোগ করলাম। ঠিক আছে, এখান থেকে এটাকে যোগ করছি, এখান থেকে এইটাকে যোগ করছি, যোগ করার পর এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটাকে আমরা বললাম আলফা 1, আর এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটাকে আমরা বললাম আলফা 2। তো আমরা এখন কি করতে চাই, আলফার রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, আমরা রেজাল্টটা আলফার মাধ্যমে বলবো, এই কোণের মাধ্যমে বলবো, কারণ এই দেখো কোণটাকে ভ্যারি করার মাধ্যমে আমরা এলটাকে বড় ছোট যে কোনো কিছুই করতে পারি। তো সেই কারণে আমরা কি করলাম, এই যে পি যেটা আছে পি এর সাথে এটাকে যোগ করলাম, আবার এটাকে যোগ করলাম ছোট করে। তো এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে আমরা বললাম থিটা,
আর এখানে যে ছোট করে কোণটা তৈরি হয়েছে এটাকে আমরা বললাম সাপোজ ডি থিটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে এখানে একটা পয়েন্ট যে এলিমেন্টটা পাইলাম, এই পয়েন্ট এলিমেন্টের জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে সেই তড়িৎ ক্ষেত্রের দিকটা সাপোজ এই দিক বরাবর, হ্যাঁ, এটাকে আমরা ছোট করে কি বলতেছি, ডিই বলতেছি। তো এই ডি এর একই রকম ভাবে ওই যে ভেক্টর যোগ করার জন্য ব্যাপার একটা আসে, সেই ব্যাপারটার জন্য আমরা কি করছি, এটাকে দুটো উপাংশে ভাগ করছি, একটা উপাংশ এদিক বরাবর, একটা উপাংশ এদিক বরাবর। এই উপাংশটা কি আসবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এখানে আসবে কি আমাদের ডিই কস থিটা, আর এখানে আসবে আমাদের ডিই সাইন থিটা। তাহলে এখন আমাদের কাজ কি, এক্স অক্ষ বরাবর আলাদাভাবে করা, ওয়াই অক্ষ বরাবর আলাদাভাবে করা। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রেশন করতে আসি, দেখি কি আসে, যে ই এক্স যেটা সেটা আসবে আমাদের কি ইন্টিগ্রেশন অফ ডিই কোস থিটা। আচ্ছা, ডিইটা কি আসবে, ডিইটা কিন্তু আমাদের পয়েন্ট চার্জের জন্য যেরকম আসে সেরকমই আসবে, ঠিক আছে। তাহলে ডিই, এই ডিইটা কি, এখানে একটা পয়েন্ট চার্জ, সেটার জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত, তাহলে পয়েন্ট চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র আমরা জানি কে ইন্টু কতটুকু চার্জ ডিভাইডেড বাই দূরত্ব কত, সেই দূরত্বটাও কিন্তু এখন আমাদের ধরে নিতে হবে, কারণ দূরত্ব আমাদের দেওয়া নেই। তাহলে দূরত্বটা আমরা কত ধরলাম, আর সেই দূরত্ব কতটুকু, এই যে এখান থেকে এতটুকু হয়েছে আর, ঠিক আছে। পাশে একটু ভালোভাবে করলে একটু হিজিবিজি লাগতে পারে, একটু নিজে করলে আর একটু সহজ লাগবে। আচ্ছা, এটাকে আমরা ধরলাম আর, এখানে থাকলো কি ডি কিউ, আর নিচে আসলো কি আর স্কোয়ার। তাহলে এটা আসলো কি আমাদের ছোট স্মল ডি এটা। তাহলে ডি এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে কি আসবে আমাদের কে ডি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে আসবে কস থিটা। আচ্ছা, তাহলে এটা আসলো। এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের এই যে আর যে জিনিস আছে, এই আরটা কিন্তু এখন ভ্যারিয়েবল, ঠিক আছে। আরটা কিন্তু এখন কনস্ট্যান্ট না। কেন কনস্ট্যান্ট না, কারণ আমরা যখন থিটাকে চেঞ্জ করবো, থিটাকে যখন আমরা এখান থেকে এখানে নিব, যখন আমাদের থিটা এটা আসবে তখন কিন্তু আরো আরেকটা জিনিস চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভেরিয়েবল অনেক বেশি নিয়ে ফেলতেছি, একে তো আর ভেরিয়েবল, তার উপর আবার কস্টিটাও ভেরিয়েবল, কারণ থিটা যখন চেঞ্জ করবো তখন তো কস্টিটা এমনি ভেরিয়েবল হবেই। তো আমরা এখন কি করবো, এই আরটাকে কোনোভাবে থিটা টার্মসে প্রকাশ করা যায় কিনা সেটা দেখবো। তো সেটা ইজিলি যায়, যে আমরা এখানে একটা কি দেখতেছি, এই যে একটা ত্রিভুজ দেখতেছি, ছোট একটা ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমি এখানে আঁকে দেখাইতেছি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এখান থেকে যে এতটুকু, এটুকুকে কিন্তু আমরা এ বলছিলাম, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে এ, এখান থেকে যে এতটুকু এটাকে আমরা বলছিলাম কত, এক্স, আর এখান থেকে যে এতটুকু এই যে এই দৈর্ঘ্যটা এটাকে কিন্তু আমরা আর বলছি, আর এখানে যে কোণটা তৈরি হইতেছে এই কোণটাই কিন্তু থিটা। এই ত্রিভুজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই পুরো ম্যাথটাই আমরা করবো এই ত্রিভুজের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটা যদি থাকে তাহলে এখন এর মাধ্যমে আমরা কার মধ্যে সম্পর্ক চাই, আমরা চাইতেছি আর আর এর মাঝে সম্পর্ক, কারণ এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা কনস্ট্যান্ট আনতে পারলে শুধুমাত্র থিটাটা ভেরিয়েবল থাকবে। তাহলে এ আর আর এর ভিতর, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের ভিতর সম্পর্ক কে দেয়, কস থিটা। তাহলে আমরা যদি কস থিটা নেই, কস থিটা সমান কি দিবে, ভূমি আর ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এ, ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু পাইতেছি এ ডিভাইডেড বাই কস থিটা, বা আমরা এটাকে চাইলে এ সেক থিটা লিখতে পারি, ঠিক আছে, এ সেক থিটা। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম, এ সেক থিটা, সেটা আমরা এখানে রিপ্লেস করি। রিপ্লেস করলে কি আসে, ইন্টিগ্রেশন কে ডি কিউ, তারপর এখানে থাকলো কস থিটা, আর নিচে আর স্কোয়ার থাকা মানে হচ্ছে কি এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। ওকে, এটুকু আসলো। তো এটুকু আসার পর আরো একটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে কি আমাদের এই যে ডি কিউ, সেই ডি কিউ কিন্তু আবার কস থিটার সাথে ইন্টিগ্রেট হবে না, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, ডিকিউ কে চেঞ্জ করতে হবে। আর ডিকিউ কে চেঞ্জ করা আশা করি আমরা সবাই শিখে ফেলছি। ডিকিউ কে চেঞ্জ করার সময় আমাদের কি করতে হবে, যে ডিকিউ সমান সমান আমরা কি লিখতাম, ল্যামডা তারপরে ডিএল, ঠিক আছে, ল্যামডা ইন্টু ডিএল। আচ্ছা, এখানে তো ডিএল নেই, আমি ডিএক্স নিয়েছি, তাই ল্যামডা ইন্টু ডিএক্স, ওই যে ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিএক্স, ওখান থেকে লিখছি আর কি, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। আচ্ছা, তো ল্যামডা ডিএক্স বসানোর পরেও সমস্যা আছে, যে আমরা যদি এখানে ল্যামডা ডিএক্স বসাই তাহলে কে ল্যামডা ডিএক্স, তারপর এখানে কস থিটা, আর নিচে আসলে কি আমাদের এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তারপর প্রবলেম আছে কি, এই যে এক্স আর কস থিটা এই দুটো কিন্তু আবার কি হইতেছে না, ইন্টিগ্রেট হইতেছে না। তো এখন আমাদের আবার কি করতে হবে, এই এক্স কে কোনোভাবে কস থিটার টার্মসে লিখতে হবে, ঠিক আছে, আর থিটার টার্মসে লিখতে হবে। তাহলে সেটার জন্য আবার আমরা এই ত্রিভুজে ফিরে আসবো, ঠিক আছে। আমরা কি চাই, এক্স আর থিটার ভিতর সম্পর্ক চাই, ঠিক আছে। এক্স আর থিটার ভিতর সম্পর্ক চাইলে আমরা আবার কাকে, একে ইনক্লুড করবো, কারণ যাতে এটার ভিতরে সম্পর্ক পাই, অন্য কোনো ভেরিয়েবল চলে না আসে। তাহলে এই দুইটার ভিতর সম্পর্ক কি, কোন বিপরীত বাহু লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব আর ভূমির ভিতর সম্পর্ক দিবে আমাদের কি, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যেগুলো কি, কোণের বিপরীত বাহু লম্ব এক্স, নিচেরটা কি ভূমি এ। তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু কি পাইতেছি, এ ট্যান থিটা। তাহলে এখন আমরা কি ডিএক্স যদি চাই তাহলে আমরা কি ডিফারেন্সিয়েট করে দিতে পারি। ডিফারেন্সিয়েট করলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি আসবে, এ ট্যান এর থিটার ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার থিটা, আর এখানে কি আসবে ডি থিটা, ঠিক আছে। এগুলো ডিফারেন্সিয়েশন আমরা বারবার অনেকবার করছি। আচ্ছা, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কি বসাতে পারবো, এই সেক স্কয়ার থিটা ডি থিটা। এটা যদি এখানে বসাই তাহলে কি আসে, ইন্টিগ্রেশন অফ কে ল্যামডা ডিএক্স এর বদলে এ সেক স্কয়ার থিটা ডি থিটা, আর এখানে কি আছে একটা কস থিটা, আর নিচে আছে এ স্কয়ার সেক স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে জিনিসটা একটু সিম্পল হইলে আশা করি। কি করা যায়, যে এই সেক স্কয়ার থিটা বাদ পড়ে যায়, তারপরে
এ আর এ একটা বাদ পড়ে যায়, এখানে থাকে কি কে ল্যামডা ডিভাইডেড বাই এ, আর এখানে থাকে ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা। এখন জিনিসটা ইন্টিগ্রেবল হয়েছে, ঠিক আছে। এরপর আমাদের দেখতে হবে কি এই লিমিটটা কি বসাবো আমরা এখানে। তো লিমিটটা বসানোর জন্য আমাদের খেয়াল রাখতে হবে কি, আবার আমরা কাকে ভ্যারি করবো, থিটাকে ভ্যারি করবো। থিটাকে ভ্যারি করবে কি কভার করতে হবে, এই পুরো সবগুলা চার্জকে কভার করতে হবে। তাহলে দেখি এই যে থিটাটা আছে, থিটাটাকে আমরা এদিক বরাবর যেতে হবে, শুধু এদিক বরাবর গেলে হবে না, আবার কি আমাদের এদিক বরাবরও চলে আসতে হবে। তাহলে যেহেতু দুই দিকে আমাদের ঘুরতে হবে কোনটা, তাই দুই দিকের জন্য আমরা দুইটা সাইন ডিনোট করবো। আমরা ধরলাম যে আমাদের উপরের দিকে গেলে আমরা প্লাস সাইন দিব, নিচের দিকে গেলে আমরা মাইনাস সাইন দিব। তাহলে প্লাস সাইনের জন্য আমরা কি কতটুকু পর্যন্ত যাবো, হাইস্ট যাবো আমরা প্লাস আলফা পর্যন্ত, তাহলে প্লাস আলফা 1 পর্যন্ত হাইস্ট যাবো, আর লোয়েস্ট কতটুকু মাইনাস আলফা 2 পর্যন্ত, তাহলে মাইনাস আলফা 2 পর্যন্ত যাবো। তাহলে এই যে ই এক্স, এই ই এক্সটা কিন্তু আসবে আমাদের এতটুকু, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটা মাথায় রাখবো, পুরো প্রসেসটা আমরা মাথায় রাখার পর এই জিনিসটা আমরা পরে বেজে করতেছি, যেটা এখানে আর জায়গা নেই। ওকে, তাহলে ই এক্স এটা সমান আসলে আমাদের কে ল্যামডা বাই এ ইন্টিগ্রেশন অফ মাইনাস আলফা 2 থেকে আলফা 1 পর্যন্ত, এখানে কি কস থিটা ডি থিটা। ওকে, তাহলে কস থিটা ডি থিটা ইন্টিগ্রেশন কি সাইন থিটা মাইনাস আলফা 2 থেকে প্লাস আলফা 1, আর এখানে কি আমাদের কে ল্যামডা ওভার এ, ভ্যালুগুলো যদি বসাই তাহলে কি আসে কে ল্যামডা ওভার এ, আর এখানে থাকে সাইন আলফা 1 আর মাইনাস সাইন মাইনাস আলফা 2, তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আছে কে ল্যামডা বাই এ সাইন আলফা 1 প্লাস সাইন আলফা 2। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের যে তড়িৎ ক্ষেত্র সেটা আসলো শুধুমাত্র এতটুকু। তবে এখন আমাদের কাজ শেষ হয়নি, এখন আমাদের কি করতে হবে, আবার ওয়াই অক্ষ বরাবরটা করতে হবে, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর করলেও দেখবো যে আমাদের একদম একই রকম আসবে, শুধু এখানে সাইন থিটার বদলে কি কস থিটা আসবে আর কি। তো ওইটা আশা করি একটু বাসায় নিজেরা ট্রাই করবো, নিজেরা ট্রাই করলে ওখান থেকে আমরা ওয়াই অক্ষটাও পাবো। তাহলে এক্স আর ওয়াই যদি পাই যাই তাহলে আমাদের কি করতে হবে, তারপরে যেহেতু দুইটা পরস্পর লম্ব, তাহলে ই নেট এটা সমান আসবে কি আমাদের রুট ওভার ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এগুলো আমাদের মোটামুটি চার্জ ডিস্ট্রিবিউশনে কিভাবে করতে হয়। তো লাস্টের যেটা করলাম এটা আসলে একটু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা ইয়াতেও করবো, আবার ম্যাগনেটে যখন যাবো তখন দেখবো যে একদম সিমিলার, একদম হুবহু একই ইন্টিগ্রেশনটা আবার থাকবে, যেটা রেজাল্টও মোটামুটি একই রকম, শুধু এই জিনিসটা চেঞ্জ হয়, সাইন আলফা 1 সাইন আলফা 2 আবার একই রকম থাকে, কারণ ইন্টিগ্রেশনটা একই থাকে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের খুব একটা মনে রাখতে হবে না, শুধু আমরা দেখবো প্রতিটা স্টেপ ভালোভাবে বুঝবো, বোঝার পর ভুলে যাবো, দরকার নেই, মনে রাখার দরকার নেই, ঠিক আছে। নিজে একবার করার চেষ্টা করবো, করার চেষ্টা করার পর আর মনে রাখার দরকার নেই, কারণ এগুলো কখনো পরীক্ষায় আসবে না। এগুলো শুধুমাত্র কিসের জন্য, ডিস্ট্রিবিউটর চার্জ থাকলে ফিল্ড কিভাবে ক্যালকুলেট করা হয়, হ্যাঁ সেইটার জাস্ট একটা সিম্পল আইডিয়া নেওয়ার জন্য। আর যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আসলে আমরা এগুলোর মাধ্যমে করবো না, এগুলোর জন্য আমাদের আরো একটা সহজ জিনিস আছে, সেটা হচ্ছে গাউসের সূত্র, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা কোনো সময় গাউসের সূত্র শিখবো, গাউসের সূত্রের যে রেজাল্ট গুলো সেগুলো আমরা একটা মনে রাখার চেষ্টা করবো, কারণ সেগুলা ডিরাইভ করা খুব ইজি, ঠিক আছে। 3-4 লাইনের একটা ডেরিভেশন থাকে, সেটা দিয়ে আমাদের রেজাল্টটা চলে আসে। তাহলে আমরা কয়েকটা চার্জ ডিফারেন্স অঙ্ক দেখলাম, এবার তড়িৎ ক্ষেত্র রিলেটেড 4-5টা ম্যাথ করবো, ম্যাথ করার পর আমরা অন্য টপিকে চলে যাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এরপর আমরা একটা ছোট কনসেপ্ট করে নিই, সেটা হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা, বলরেখা, ঠিক আছে। তড়িৎ বলরেখা গুলা কি, তড়িৎ বলরেখা হচ্ছে আমাদের ওই যে তড়িৎ ক্ষেত্র আমরা দেখছিলাম, দ্যাট ইজ ই যেটা ছিল, সেই তড়িৎ ক্ষেত্রে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। গ্রাফিক্যাল উপরিস্থাপ, আচ্ছা, গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আমাদের তড়িৎ বলরেখার, অর্থাৎ গ্রাফের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে আমরা তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্রকে কিভাবে দেখাইতে পারি সেই জিনিসটা আমাদেরকে তড়িৎ বলরেখা দ্বারা ব্যাখ্যা করা হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ই এর আমরা কয়েকটা ফর্মুলা শিখছিলাম, সেই ফর্মুলাটা কি ছিল, ই এটাকে ভেক্টোরিয়ালি না লিখলে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ আমাদের তড়িৎ ক্ষেত্র যেটা সেটা কি ছিল, দূরত্বের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল, অর্থাৎ দূরত্ব যত চায় আমাদের ইটা কি তত কমতে থাকে। আরো একটা জিনিস আমরা দেখছিলাম যে ই বের করার সময় আমাদের যে টেস্ট চার্জ আনে সেই টেস্ট চার্জটা কনভেনশনালি কি পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে আমাদের টেস্ট চার্জ এটা কি হবে, কনভেনশনালি পজিটিভ হবে, পজিটিভ হবে। পজিটিভ হওয়ার কারণে কি হবে, আমাদের এখানে যদি ক্ষেত্র তৈরিকারী চার্জটা যদি পজিটিভ হয়, তাহলে এখানে যদি আমরা একটা টেস্ট চার্জ রাখি সেটা সবসময় কি বাইরের দিকে বলনমুখ করবে। ক্ষেত্র তৈরিকারী চার্জটা যদি নেগেটিভ হয়, তাহলে এখানে যদি একটা চার্জ রাখি, টেস্ট চার্জ রাখি, তাহলে সেটা কি করবে, হ্যাঁ, ওই ওই চার্জের দিক বরাবর একটা বলন ভোগ করবে। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাইতে পারি, তাহলে সেই গ্রাফিক্যাল যে চিত্রটা আছে সেই চিত্রটাকে আমরা বলবো কি একটা তড়িৎ বলরেখা। তো এটা দেখানোর জন্য একদম প্রথম যে অ্যাপ্রোচটা হয়েছিল, অর্থাৎ আমাদের কি করতে হবে, তড়িৎ বলরেখা যেটা আছে সেখানে দুইটা জিনিস দেখাইতে হবে। এক, তড়িৎ ক্ষেত্রের মান সেটা দূরত্বের সাথে সাথে কমতেছে। দুই,
আর যেই তড়িৎ ক্ষেত্রের দিকটা আছে সেটা পজিটিভ থেকে বাইরের দিকে হয় আর নেগেটিভ থেকে চার্জের দিক বরাবর হয়। এই দুইটা জিনিস দেখাইতে পারলে আমরা কি বলবো যে ওইটাকে গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে এখন প্রথমে যে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছিল এটা দেখার জন্য সেটা ছিল এরকম যে এখানে যদি সাপোজ এরকম একটা পজিটিভ চার্জ আছে, হ্যাঁ, তো এই চার্জের চারিদিকে আমাদের কি করতে হবে, দেখাইছিল এরকম করে অনেকগুলো তীর চিহ্ন দ্বারা। আমি প্রথমে আঁকার পরে আমরা বুঝাই দেবো এটা কম, তারপরে এখানে ছিল এরকম, তো এই টাইপের চারিদিকে ছিল আর কি, এখানেও ছিল, এখানে 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 সব দিকে সমানভাবে সরা যাবে এরকম একটা ব্যাপার ছিল। তো এভাবে যখন চিত্রটা রিপ্রেজেন্ট করছিল তখন তারা বলছিল যে এটার যে মানটা আসে সেই মানটা হবে আমাদের দৈর্ঘ্য দ্বারা রিপ্রেজেন্ট হবে। আমাদের যে তীর চিহ্নগুলো আমরা রাখলাম সেই তীর চিহ্নগুলো দৈর্ঘ্য দ্বারা রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে দেখো এই যে একদম কাছে দৈর্ঘ্যটা বড়, তারপর দৈর্ঘ্যটা ছোট, তারপর আরো ছোট, তারপর আরো ছোট, ভাবে কি ছোট হইতেই থাকবে। হ্যাঁ, কখনো কিন্তু শূন্য হবে না, কারণ তড়িৎ ক্ষেত্র শূন্য হবে কোথায়, একদম অসীমে যায়। তাই এটা কখনো শূন্য হবে না, এটা কি গ্র্যাজুয়ালি ছোট হইতে থাকবে। তাহলে মান আমরা কিসের মাধ্যমে, দৈর্ঘ্যের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। ঠিক তেমনিভাবে পজিটিভ চার্জ যেহেতু, তখন আমরা তীর চিহ্ন কিভাবে দিলাম, এরকম বাইরের দিকে দিলাম। যদি আমরা নেগেটিভ চার্জ পেতাম, নেগেটিভ কিউ যদি হইতো, তাহলে আমরা তীর চিহ্নগুলো এভাবে দিতাম, এরকম করে দিতাম। তাহলে ওই যে তীরের দিক, এটার মাধ্যমে আমরা কি আমাদের দিকটাকে প্রকাশ করে ফেলতে পারছিলাম, তীরের দিক। দিকটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারছিলাম, তীরের দিকের মাধ্যমে। তো প্রথম আমাদের অ্যাপ্রোচটা নেওয়া হয়েছিল এভাবে, এটা কিছুদিন ছিল। এরপরে এই জিনিসটাকে আরেকটু মডিফাই করা হয়েছিল। কিভাবে মডিফাই করা হয়েছে সেটা দেখি। এখন মডিফাই করা হয়েছিল এভাবে যে এখানে যখন একটা পজিটিভ চার্জ রাখছে তখন তারা তীর চিহ্নগুলোকে এভাবে কন্টিনিউয়াস লাইন আকারে দেখাইছে। হ্যাঁ, এই লাইনগুলো কিন্তু শেষ হবে না, এখানে এখানে আমার জায়গা কম তাই আমি শেষ দেখাইতেছি। এগুলো কিন্তু অসীম পর্যন্ত চলতেই থাকবে সবসময়, ঠিক আছে। তাহলে এরকম অনেকগুলো লাইন দেখাইছিল। এরপরে দিকটা দেখানোর জন্য আমাদের তীর চিহ্নর ব্যাপারটাকে ঠিক রাখছিল যে পজিটিভ চার্জ যেহেতু, তাইলে লাইনগুলোর দিক হবে বাইরের দিকে, এই বাইরের দিকে যায়, লাইনগুলোর দিক এখনো কি বাইরের দিকে আছে। তাহলে দিকের সমস্যাটা এখন আমাদের কাছে নাই। দিকটা কি, দিকটা হচ্ছে তীরের দিক বরাবর। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন আমাদের মান নিয়ে, কারণ মানের ইনফরমেশনটা কিন্তু দেখতে মনে হয়েছে কি হারিয়ে গেছে। কিন্তু এখন ওরা মানটাকে প্রকাশ করছে লাইনের ঘনত্ব দ্বারা, লাইনের ঘনত্ব বা ডেন্সিটি, লাইন ডেন্সিটি বলে। তো লাইনের ঘনত্ব যেখানে বেশি বলছে সেখানে আমাদের তড়িৎ ক্ষেত্রটা বেশি হবে। কিভাবে বেশি, এটা যদি আমরা দেখি যে আমরা যদি এতটুকু একটা জায়গা নেই, সেই জায়গাটাকে যদি আমরা এখানে রাখি, তাহলে এটার ভিতর দিয়ে কিন্তু 1 2 3 4 5 6 7 8টা, হ্যাঁ 8টা লাইন বেরিয়েছে। তাই আমরা বলবো এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রটা কি অনেক বেশি। আর সেটা কিন্তু আমরা জানতাম না, এখানে বেশি হওয়ার কথা, কারণ কি এখানে দূরত্বটা কি অনেক কম। ঠিক একই জায়গাটা যদি আমরা এখানে রাখি, এখানে রাখলে আমরা দেখবো এখানে লাইন যেতেছে কয়টা, শুধুমাত্র একটা। তাই এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রের ঘনত্ব কি কম হওয়ার কারণে এখানে তড়িৎ ক্ষেত্রের মানটাও কি কম হবে। তাই পরবর্তীতে আমাদের চার্জগুলো, বলরেখা যেটা আছে, বলরেখা কি এরকম অনেকগুলো কন্টিনিউয়াস রেখা দ্বারা প্রকাশ করা হয়েছিল, যে রেখার দিকটা আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক বুঝাবে, আর মানটা লাইনের ঘনত্ব দ্বারা ডিনোট করা হবে। যেখানে ঘনত্ব বেশি সেখানে মান বেশি, যেখানে ঘনত্ব কম সেখানে কি মান কম। তো এখন তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো একটা একটা লিখে ফেলি, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য, এরা পজিটিভ চার্জ হতে শুরু হয় এবং নেগেটিভ চার্জে শেষ হয়, হতে শুরু এবং নেগেটিভ চার্জে শেষ হয়। তার মানে বড় রেখাগুলোর যে দিকটা আছে সেই দিকটা, যে পথটা আছে সেই পথটা কিন্তু আগে থেকে ডিটারমাইন করা আছে। অর্থাৎ যেখানে একটা পজিটিভ চার্জ থাকবে সেখান থেকে শুরু হবে, যেখানে সে নেগেটিভ চার্জ পাবে সেখানে যাই শেষ হবে। এর মাঝামাঝি পথগুলো তাদের মধ্যে কি ওই যে ভেক্টোরিয়ালি যেই টার্মগুলো থাকে সেগুলো দ্বারা ডিটারমাইন করা হয় আর কি। আচ্ছা, যাই হোক, ওইটা আমাদের দেখার বিষয় না তেমন একটা ইম্পর্টেন্টও না। আমরা এটা মনে রাখি যে এটা কি পজিটিভ চার্জ থেকে শুরু হবে এবং নেগেটিভ চার্জে শেষ হবে। 2 নম্বর, যে আমাদের কাছে যদি একটা কন্ডাক্টর থাকে বা পরিবাহী থাকে, সেই পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকবে না, বলরেখা থাকবে না। তো এটা একটু এমফাসাইজ করে বলতে হয় এই কারণে, কারণ আমরা যখন ম্যাগনেট পড়বো, ম্যাগনেটের ভিতরে দেখবো আমরা বলরেখা থাকে। ম্যাগনেটের ভিতর বলরেখা থাকলেও আমাদের পরিবাহী যেগুলো আছে সেই পরিবাহীগুলোর ভিতর কিন্তু বলরেখা থাকবে না। তবে থাকবে না সেটা একটা কন্ডিশনে, সেই কন্ডিশনটা কি, যদি পরিবাহীর
চার্জ যেগুলো থাকবে, পরিবাহী তো আমাদের চার্জের ভান্ডার আমরা জানি, সেই পরিবাহী ভান্ডার বলবো না, পরিবাহীর ভিতরে অনেকগুলা মুক্ত চার্জ থাকে আর কি। তো পরিবাহী চার্জগুলো যদি স্থির থাকে তখন এই জিনিসটা হবে, ঠিক আছে। চার্জগুলো স্থির থাকলে, যেহেতু আমরা কি স্থির তড়িৎ পড়তেছি, সেহেতু আমরা সেই জায়গায় আমরা দেখবো বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা স্থির থাকবে। তাহলে পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকবে না যদি কি পরিবাহীর চার্জ, এখানে চার্জ লেখা হয়নি, পরিবাহী চার্জগুলো যদি কি থাকে, স্থির থাকে, তাহলে পরিবাহীর অভ্যন্তরে কোনো কি থাকবে না, বলরেখা থাকবে না। তো এই দুইটা আমাদের যে কন্ডিশন আছে, এই দুইটা আমাদের 3 নাম্বার যে বৈশিষ্ট্য সেটাকে ইমপ্লাই করতেছে। সেই 3 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে বলরেখা কখনো বদ্ধ লুপ তৈরি করবে না, কখনো বদ্ধ লুপ তৈরি করবে না, করবে না। তো লুপ তৈরি করবে না, এটা কিভাবে বুঝলাম? যে বলরেখাগুলো আমাদের কি লুপ তৈরি করতে হলে কি, যে পয়েন্ট থেকে শুরু হয়েছে সেই পয়েন্টে আবার শেষ হইতে হবে, তাহলে সেই পথটাকে আমরা কি বলবো, একটা লুপ বলবো। তো একটা পরিবাহী তড়িৎ ক্ষেত্র শুরু বা বলরেখা যেটা, সেটা শুরু হবে কোন থেকে? পজিটিভ চার্জ থেকে। তো পজিটিভ চার্জ থেকে সেটা যখন শুরু হবে, সেটা যে শেষ হবে কোথায়? একটা নেগেটিভ চার্জে। নেগেটিভ চার্জ যদি না পায়, তাহলে সেটা অসীম পর্যন্ত চলতে থাকবে একটা নেগেটিভ পাবে খুঁজতে খুঁজতে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত নেগেটিভ চার্জ পাবে না, ততক্ষণ পর্যন্ত যেটা কখনো শেষ হবে না, মানে শূন্যের ভিতর হঠাৎ করে বলরেখাগুলো শেষ হয়ে যাবে না। তো পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে সেটা আবার কি পজিটিভ চার্জে কখনো ফিরে আসতে পারবে না। তো যেহেতু সেটা পজিটিভ চার্জে ফিরে আসতে পারবে না, অর্থাৎ অরিজিন যে পয়েন্টে করছে সেই পয়েন্টে ফিরে আসতে পারতেছে না, সেই কারণে আমাদের বলরেখাগুলো কখনো কি করবে না, কোনো বদ্ধ লুপ তৈরি করতে পারবে না, ঠিক আছে। তো এই 3টা মোটামুটি ইম্পর্টেন্ট ছিল। এরপরে আরো একটা 4 নম্বর, সেটা হচ্ছে, এটা আমরা আগে দেখে আসছি আসলে, যে বলরেখার মান, বলরেখার সংখ্যা আমাদের তড়িৎ ক্ষেত্র যেটা, সেই তড়িৎ ক্ষেত্র সমানুপাতিক, ঠিক আছে। এগুলো আমাদেরকে আঁকতে একটু সহায়তা দেয়, তো সেগুলো আমাদের সিলেবাসে তেমন একটা নাই, বলরেখা আঁকা টাকা সেগুলো আমরা 9-10 করে আসছি। তো সে কারণে এগুলো আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না। যে বলরেখার সংখ্যাটা আমরা একটু মনে রাখি, যে বলরেখা যত বেশি আঁকবো আমরা, তত বেশি আমাদের তড়িৎ ক্ষেত্রের মান কি হবে, হ্যাঁ, বেশি হবে। আবার এইটা আমাদের চার্জের মানের সমানুপাতিক হয়, ঠিক আছে। যেহেতু চার্জের মানের সমানুপাতিক, তাহলে চার্জের মানের সমানুপাতিক, অর্থাৎ আমরা যদি এরকম নেই যে 2 কুলম্বের একটা চার্জ নিলাম, সাপোজ +2 কুলম্বের একটা চার্জ নিলাম, তাহলে +2 কুলম্ব চার্জ নিলে এখান থেকে সাপোজ কেউ একজন 4টা বলরেখা বের করলো, 4টা বলরেখা বের করলো। এখন সেম পার্সনটাকে যদি আমি এখানে 4 কুলম্ব আঁকতে দিই, 4 কুলম্বের জন্য বলরেখা আঁকতে দিই, তাহলে তাকে অবশ্যই 8টা বলরেখা আঁকতে হবে, ঠিক আছে। তো 8টা বলরেখা আঁকতে হবে। তাহলে কেউ যদি 2 এর জন্য 4টা আঁকে, তাহলে তাকে 4 এর জন্য অবশ্যই কয়টা, 8টা আঁকতে হবে, অর্থাৎ তাকে প্রপোর্শনালিটি জিনিসটা মেনটেন রাখতে হবে। তো এখন একটা কনফিউশন বাদে, যে এখানে কয়টা আঁকতেছে এই জিনিসটা আসলে কার দ্বারা ডিটারমাইন্ড হবে, অর্থাৎ এখানে সে 4টা না আঁকি যদি 2টা আঁকতো, তাহলে কি হতো? তো সেটার জন্য আমাদের 5 নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে যে বলরেখার সংখ্যা, এই জিনিসটা আসলে ব্যক্তি নির্ভর, এটা যে যার ইচ্ছা মতো আঁকবে। বলরেখার সংখ্যা এটা কি নির্ভর? ব্যক্তি নির্ভর, অর্থাৎ যে যার ইচ্ছা মতো এটা আঁকতে পারবে, ব্যক্তি নির্ভর। যেমন মনে করো তোমার একটা বন্ধু আছে, সেটাকে আমরা 2 কুলম্ব একটা চার্জ নিলাম, আর অন্য আরেকটা বন্ধুকে আমরা 2 কুলম্ব চার্জ দিলাম। তো প্রথম জন কি করলো, এখান থেকে 2টা বলরেখা বের করলো, দ্বিতীয় জন 4টা বলরেখা বের করলো। এখন কোনটা সঠিক, এটা নাকি এটা? আমরা বলবো ওর ফ্রেমে ও সঠিক, ওর ফ্রেমে ও সঠিক, অর্থাৎ ও যখন একটা জিনিসকে রিপ্রেজেন্ট করবে তখন ও এইভাবে রিপ্রেজেন্ট করবে, ওর জন্য এটাই সঠিক। ও যখন করবে তখন ও এইভাবে করতেছে, ওর জন্য ওইটাই সঠিক, ঠিক আছে। তো এটা ব্যক্তি নির্ভর হলো। আরেকটা জিনিস ব্যক্তি নির্ভর না, সেটা হচ্ছে যে বলরেখার ঘনত্ব। বলরেখার ঘনত্ব এটা ব্যক্তি নির্ভর না, নির্ভর না। অর্থাৎ ব্যক্তি নির্ভর না বলতে আমরা কি বুঝাইতেছি? না বলতে মোটামুটি এভাবে ধরা যায়, যে এটা বুঝাইতেছি না যে ওর যতগুলোর ঘনত্ব থাকতে হবে, ওর একদম এক্সাক্ট সেম পরিমাণ ঘনত্ব থাকতে হবে, আমরা সেটা বলতেছি না। আমরা বলতেছি ওর ঘনত্ব যখন কাছে বেশি হবে, ওর ঘনত্ব কাছে বেশি হবে, কম বেশি হতে পারে, কিন্তু ওর জায়গায় এখানে থেকে এখানে, অর্থাৎ এখানে আমাদের ঘনত্ব কম হইলে এখানে ঘনত্ব কি হতে হবে, বেশি হতে হবে, এটা ওর জন্য। ঠিক ওর জন্য এখানে ঘনত্ব কম হইলে এখানে ঘনত্ব বেশি হতে হবে। এমন হইতে পারবে না ও কম আসছে দেখে এখানে ঘনত্ব বেশি হয়ে গেছে, এখানে ঘনত্ব কম, সেরকম হইতে পারবে না। অর্থাৎ ঘনত্বের ব্যাপারটা ঠিক রাখতে হবে, অর্থাৎ কাছে আসলে ঘনত্ব বাড়তে হবে, দূরে গেলে ঘনত্ব কমতে হবে। আর ওর জন্য ব্যাপারটা এরকম, কাছে আসলে ঘনত্ব বাড়তে হবে, দূরে গেলে ঘনত্বটা কমতে হবে। সেই জিনিসটা কি ব্যক্তি নির্ভর না, সেটা সবার ক্ষেত্রে কি থাকতে হবে, সমান থাকতে হবে। ওর ফ্রেমের জন্য ওর এরকম বাড়া কমার ব্যাপারটা ঠিক রাখতে হবে, ওর ফ্রেমে ওর বাড়া কমার ব্যাপারটা ঠিক রাখতে হবে। কিন্তু কয়টা বলরেখা দিয়ে এই জিনিসটা করতেছি, সেটা পুরোপুরি টোটালি ব্যক্তি নির্ভর, যে যার ইচ্ছা মতো করবে, ঠিক আছে। তাহলে বলরেখার সংখ্যার ব্যাপারটা গেল। এরপর হয়েছে যে বলরেখাগুলো পরস্পরকে ছেদ করবে না কখনো, পরস্পরকে ছেদ করবে না, ছেদ করবে না। আচ্ছা,
তো এই পয়েন্টটা বুঝতে গেলে আসলে আমরা বলরেখাটা কিভাবে বের করছি বা বলরেখার ডেফিনিশনটা কি সেটা বুঝতে পারবো। যে বলরেখার ডেফিনিশনটা ছিল এভাবে, যে একটা তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটা মুক্ত চার্জকে রেখে দিই, তাহলে সেই মুক্ত চার্জটা যেদিক বরাবর মুভ করবে সেটাই হবে আমাদের বলরেখার দিক। ঠিক আছে, ওই পয়েন্টে, অবশ্যই ওই পয়েন্টে। হ্যাঁ, বলরেখার এই ডেফিনিশন গুলো কিন্তু সবগুলো এক একটা পয়েন্ট নির্ভর, প্রত্যেকটা পয়েন্টে কি হবে সেই জিনিসটা বলে দেয়। ঠিক আছে, তাহলে এটা এরকম হতে পারে যে মনে করো তোমার কাছে একটা চার্জ এরকম দিয়ে দিলাম, দিয়ে দিলে না তুমি বলতে পারতেছো যে এরকম 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 বলরেখাগুলো বের হবে। এখন মনে করো একটা চার্জ আছে, সেই চার্জটা দেখা যাইতেছে না, তাহলে সেটার এখন আমাকে জিজ্ঞেস করলো যে এখানে 60 বলরেখা কিরকম হবে, সেটা কিভাবে বের করবো। তো সেটার জন্য আমাদেরকে বলরেখার ডেফিনিশন বলে দিচ্ছে এরকম, যে এখানে তুমি একটা টেস্ট চার্জ রাখো। কিরকম টেস্ট চার্জ? পজিটিভ কিউ নট। ঠিক আছে, খুব ছোট মানের একটা পজিটিভ চার্জ রাখতে হবে। এই চার্জটা এখন যদি এদিক বরাবর বল অনুভব করে তাহলে বলরেখার দিক এরকম, যদি এদিক বরাবর বল অনুভব করে তাহলে বলরেখার দিক এদিকে, যদি এদিক বরাবর বল অনুভব করে তাহলে বলরেখার দিক এদিকে। আচ্ছা, পয়েন্ট নির্ভর বলতে ব্যাপারটা কি বুঝাইছি, যে এখানে যদি একটা চার্জ থাকে, সেই চার্জটা সাপোজ এদিক বরাবর বল অনুভব করছে, সেই চার্জটা যখন এখানে আসবে তখন সেটা আবার এদিক বরাবর বল অনুভব করলো, তো তখন আমাদের বলরেখার দিকটা হবে এইরকম। একটু খেয়াল করে দেখবো যে আমাদের চার্জের গতিপথ কিন্তু এটা না, এটা পরবর্তীতে আমরা আরেকটু ডিসকাস করবো, যে চার্জের গতিপথ কিন্তু এরকম না, কিন্তু বলরেখার দিকটা এরকম। বলরেখা আমাদেরকে কি ডিনোট করে, যে এই পয়েন্টে যদি থাকতো তাহলে এই পয়েন্টের যে স্পর্শক, সেই স্পর্শক বরাবর একটা কি বল অনুভব করবে। আর আমরা জানি বল যেদিকে হয় গতি কিন্তু সেদিকে নাও হইতে পারে, এটা ডিপেন্ড করে আদিতে কি বেগ ছিল না ছিল সেটার উপর। যেমন আমরা ইয়াতে দেখছি দ্বিতীয় অধ্যায়ে দেখছিলাম যে একটা জিনিসকে যদি উপরের দিকে গতিশীল করা হয়, তারপর কি করে এরকম করে প্রাস দেখছিলাম, প্রাসের ভিতর দেখছিলাম যে একটা জিনিসকে এদিক বরাবর বেগ দেওয়া হয়েছে। তো এদিক বরাবর বেগ দেওয়ার কারণে জিনিসটা কিন্তু আর এভাবে সামনের দিকে চলে যায় নাই, সেটা গেছে কিভাবে, এদিকে গেছে, কিন্তু সেটার উপর বল ছিল কিন্তু এদিক বরাবর। তাহলে দেখো বল এদিক বরাবর ছুড়ে মারছে এদিকে, কিন্তু গতিপথটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন। তাই গতিপথটা কিন্তু কখনোই কোন দিক বরাবর বল প্রয়োগ হইতেছে আর কোন দিক বরাবর সেটার আদিতে গতিবেগ ছিল সেগুলোর উপর ডিপেন্ড করে না, কমপ্লিটলি একটা ভিন্ন জিনিস, সেগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এই যে বলরেখার যে দিক সেটা কি, ওই পয়েন্টে বলটা কোন দিকে কাজ করতেছে সেটার দিক, চার্জের গতিপথ না। তাহলে এই জিনিসটা আমি একটু মাথায় রাখলাম, যে বলরেখাগুলো পরস্পরকে কি কখনো, আচ্ছা বলরেখাগুলো ঠিক করবে না, এটাতে আসতেছি। তাহলে এটা আমরা মাথায় রাখলাম যে আমাদের কি করতেছে, ওই যে বলরেখাগুলো প্রত্যেকটা পয়েন্টে কি করে, যে চার্জের গতি, চার্জের উপরে প্রযুক্ত বল কোন দিক বরাবর হবে সেটা আমাদেরকে ডিনোট করে দেয়। তাহলে এখন আমরা যদি এরকম দেখি, যে মনে করো আমাদের এখানে একটা পজিটিভ টু কুলম্বের চার্জ আছে, এখানেও একটা পজিটিভ টু কুলম্বের চার্জ আছে, আমরা বললাম এটার বলরেখা দিক বরাবর, এটার বলরেখা দিক বরাবর। তাহলে এই যে এই পয়েন্টে যদি একটা চার্জ আসে, পজিটিভ 1 কুলম্ব চার্জ রাখি, তাহলে সেটা যাবে কোন দিকে, এদিকে নাকি এদিকে? আসলে এইটা আর এইটা কোনো দিকে যাবে না, বলরেখাটা যাবে কোন দিকে, এই দুইটার লব্ধি এদিক বরাবর কোন একটা জিনিসে। তো তখন আমরা দেখবো আমাদের বলরেখাটা এরকম থাকে না, বলরেখাগুলো এরকম হয়েছে। ঠিক আছে, বলরেখাগুলো সবগুলো কি এরকম হয়েছে, অর্থাৎ এগুলো কখনোই পরস্পরকে কি করে না, ছেদ করে না, তখন তারা এরকম রিপেল করে বাইরের দিকে চলে যায়। তো সেই কারণে আমরা বলি যে বলরেখাগুলো পরস্পরকে কখনো কি ছেদ করবে না, কারণ যদি ছেদ করতো তাহলে একটা বিন্দুতে একটা চার্জের উপর দুইটা ভিন্ন দিকে বল প্রযুক্ত হইতো, তো একটা চার্জের উপর দুইটা ভিন্ন দিকে বল যেহেতু প্রযুক্ত হতে পারে না, তো সেই কারণে আমরা কি বলবো, বলরেখাগুলো কখনোই কি করবে না, পরস্পরকে ছেদ করবে না। আচ্ছা, এরপরে 7 নম্বর, বলরেখাগুলো পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। আচ্ছা, এইভাবে না বলি, এভাবে বলি একটু কনফিউশন থাকে, আমরা এভাবে বলি যে পজিটিভ চার্জ বলরেখাকে বিকর্ষণ করে আর নেগেটিভ চার্জ বলরেখাকে আকর্ষণ করে। আকর্ষণ করে অর্থাৎ ব্যাপারটা এরকম যে মনে করো এখানে থেকে একটা বলরেখা বেরিয়েছে, এরকম একটা বলরেখা বেরিয়েছে। ঠিক আছে, এদিক বরাবর যাইতেছে বলরেখাগুলো। এখন তার সামনে আমরা এখানে যদি একটা পজিটিভ চার্জ রেখে দিই, তাহলে দেখা যাবে বলরেখাগুলো এরকম করে দূরের দিকে সরে যাবে। ঠিক আছে, কারণ আমরা যদি এখানে একটা চার্জ রাখতাম তাহলে কি হতো, একটা বল দিত এদিক বরাবর আর এইটা আমাদেরকে বল দিতে এদিক বরাবর, বলটা যাইতো কোন দিকে, এদিক বরাবর। তো তখন আমরা সেই লব্ধির দিকটা এদিক বরাবর দেখাবো। তখন অর্থাৎ পজিটিভ চার্জ যদি আমরা রাখি তাহলে বলরেখাগুলো দেখতে কি এরকম হয়ে যাবে, পরস্পর থেকে দূরের দিকে সরে যাবে। কিন্তু আমরা যদি আবার একই রকম আমাদের আগের বলরেখাগুলোই আছে, কিন্তু এখানে একটা কি নেগেটিভ চার্জ আছে, তো তখন আমরা দেখলাম যে বলরেখাগুলো এখানে আসে কি শেষ হওয়ার একটা টেন্ডেন্সি দিত, অর্থাৎ সবগুলো এসে কি নেগেটিভে মিলিত হইতো। কারণ আমরা কি জানি যে বলরেখাগুলো নেগেটিভ চার্জের দিকে যায়, হ্যাঁ নেগেটিভ চার্জের দিকে অগ্রসর হয়, পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। তো এই দুটো জিনিস, পজিটিভ চার্জ বলরেখাকে কি করবে, সবসময় রিপেল করবে, আর নেগেটিভ চার্জগুলো বলরেখাকে আকর্ষণ করবে। তো সেই কারণে আমরা দেখি যে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো কি বাইরের দিকে বের হয়ে যায়, আর নেগেটিভ চার্জে বলরেখাগুলো ভিতরের দিকে প্রবেশ করে। ঠিক আছে, একটু খেয়াল করলেই দেখবা এখানে যদি আমরা একটা চার্জ রাখতাম, চার্জটা কি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাইতে থাকতো, কিন্তু কারণ পজিটিভ ধাক্কা দিত, নেগেটিভ আকর্ষণ করতো, তখন কি এটাই দিক বরাবর যাইতো। আর বলরেখার দিকটাও দেখো তাদেরকে জয়েন করে গেছে, পজিটিভ আসার পর কিন্তু সেটা
নিউট্রাল হবে বা অন্য কিছু একটা হবে। এটা ডিপেন্ড করে আসলে। অনেক সময় এরকম দেখা যায় যে এখানে একটা নিউট্রাল চার্জ ছিল, পজিটিভ চার্জ ছিল, পজিটিভ চার্জ থাকার কারণে সেটা এখানে আসলো, আসার পর সেটা নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ হওয়ার পর আবার এখানে যায়, এরকম ব্যাক এন্ড ফোর্থ সেটা বাড়ি খাইতে থাকে বারবার, ঠিক আছে। তো এই জিনিসটা দেখানো যায় মাঝে মাঝে, ইন্টারনেটে অনেকগুলো ছবি আছে, তোমরা একটু সার্চ দিলে দেখতে পারবা। তো পজিটিভ চার্জকে সেটা কি করলো, বলরেখাগুলো বিকর্ষণ করলো, আর নেগেটিভ চার্জকে বলরেখাগুলো কি করলো, আকর্ষণ করলো। আহ, তো বলরেখা নিয়ে মোটামুটি একটু জানলেই হয়, বলরেখা নিয়ে আর তেমন কিছু নাই। তো আরেকটা জিনিস আছে, সেটা আমরা দেখি। হ্যাঁ, লাস্ট এটা দেখলেই হবে, এটাও তেমন ইম্পর্টেন্ট না। বলরেখা যেটা আছে, বলরেখা চার্জের তল, এই চার্জের তলের সাথে লম্ব হবে। লম্ব হবে কিভাবে? লম্ব হবে আমরা এভাবে একটা সিলিন্ডার আকৃতির চার্জ দিয়ে বুঝি, যে এরকম যদি আমাদের কাছে একটা চার্জ থাকে, সাপোজ এটার ভিতরে পজিটিভ চার্জ আছে অনেকগুলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যে বলরেখাগুলো বেরোবে, এখান থেকে যখন বেরোবে, বেরোয়ার পর সময় সেটা এখানে কি হবে, লম্ব হবে। এখানে যখন বেরোবে তখন সেটা কি এখানে লম্ব হবে, এখানেও এরকম লম্ব হবে, এখানে বেরোলে এরকম লম্ব, এখানে বেরোলে এরকম লম্ব, এখান থেকেও কি এরকম লম্ব আকারে বেরোবে। বের হওয়ার পর কিন্তু এগুলোর আকৃতি কিরকম হবে সেটা আমাদের দেখার বিষয় না। হ্যাঁ, বের হওয়ার পর এগুলোর আকৃতি বিভিন্ন রকম হবে, এরকম এরকম ছড়াই যাবে চারিদিকে। এটার থেকে তো বুঝতেছে এরকম একটা সিলিন্ডার আকৃতির ড্রামের মতন একটা ব্যাপার, ড্রামের গায়ে থেকে চারিদিক থেকে এরকম অনেকগুলো সুইয়ের মতন বের হয়ে থাকবে, ঠিক আছে। তারপর সেগুলো যায় অনেকগুলো সেই সাইজ গ্রহণ করবে, সেগুলো বাঁকা হবে, বিভিন্ন কালটাল গ্রহণ করতে পারে। তো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা দেখতেছি কি যে বলরেখাগুলো যখন বেড়ে যেতেছে তখন সেটা কি এই তলটার সাথে কি থাকতেছে, লম্ব থাকতেছে, ঠিক আছে। এই তলটার সাথে সেটা কি থাকতেছে, লম্ব থাকতেছে। তাহলে মোটামুটি বলরেখা সম্পর্কে আমরা এই কয়টা জিনিস জানিয়ে রাখলাম। এরপরে বলরেখা আঁকার অনেকগুলো নিয়ম আছে, নিয়ার ফিল্ড ফার ফিল্ডের ব্যাপার আছে কিছু, ওগুলা দ্বারা বলরেখা খুব সহজে আঁকা যায়। তবে ওগুলো আমাদের সিলেবাসের বাইরে। হ্যাঁ, আমরা সিলেবাসের বাইরে বলবো না, কারণ ওগুলো আমাদের লাগবেই না তেমন, 9-10 এর ব্যাপার কিছু। তো সেই কারণে আমরা ওই জিনিসগুলো দেখতেছি না। আমরা ইলেকট্রিক বলরেখা সম্পর্কে মোটামুটি যা জানার কথা সেগুলো আমরা জেনে রাখলাম। আমরা মনে রাখবো যে বলরেখা জিনিসটাকে একটা কাল্পনিক জিনিস, এটা কি আমাদের তড়িৎ ক্ষেত্রের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা দ্বারা আমাদেরকে কি বোঝা, এটার মানটা কিভাবে প্রকাশ করে, মানটা আমাদের তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করে। 2, এটা দিকটা কিভাবে প্রকাশ করে, দিকটা আমাদের ডেনসিটির মাধ্যমে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এই ডেনসিটির ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আরেকটা টপিক আসবে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। তো সেটা আমরা পরবর্তীতে পড়বো গাউসের ল পড়ার আগে। তখন পর্যন্ত আমরা মোটামুটি তড়িৎ ক্ষেত্র সম্পর্কে এতটুকু জেনে রাখি। আচ্ছা।